ম্যাম আপনার ক্ষুধা লেগেছে? কিছু অর্ডার দেবো? এই যে মিস্টার, থাপ্পড় চিনেন? আমি বলছি যে আমার ক্ষুধা লাগছে। এত মুখে মুখে কেন কথা বলেন? আর একবার এমন করলে চাকরি থেকে সোজা আউট করে দেব, মাইন্ড ইট। সরি ম্যাম। কাল যে ফাইলটা রেডি করতে বলেছিলাম সেই ফাইলটা কই? ও ফাইল আগে বলবেন না? ফাইলটা তো আমার কেবিনে আছে, সব রেডি হয়ে গেছে। তো দাঁড়িয়ে আছেন কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? যান, ফাইলটা নিয়ে আসুন। কি আজব মানুষ। ওকে ম্যাম, আমি এক্ষুনি আনছি। আমি চলে যেতেই এমা চেয়ারে বসে পড়ল। হেলান দিয়ে বসে আছি এমা, একটা কলম হাতে নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। এদিকে আমি কোনো মতে নিজের কেবিনে চলে আসলাম। উহ, এই ম্যামকে নিয়ে আর পারি না, সবসময় এমন করে। আচ্ছা আমি কি সত্যি উগান্ডার মতো দেখতে? সবাই বলে আমি কত কিউট একটা ছেলে, আর এই ম্যাম প্রথম দিন থেকে এই কথা বলে। মাথাটাই নষ্ট করে দিল। মাঝে মাঝে মনে হয় যেন গুলি করে খুলিটাই উড়িয়ে দিই, যেন রাগ দেখাতে না পারে। অসহ্য একটা পেন। আমি ফাইল হাতে নেওয়ার পরে লুৎফর সাহেব বলে উঠল, এই যে রাফি সাহেব, এদিকে শুনুন একবার। তাড়াতাড়ি বলুন। এদিকে রাক্ষস আমার জন্য অপেক্ষা করছে। বলছে যে আজকে আবার কি হলো, এমন করে চিল্লাচ্ছেন যে? ভূতে ধরেছে। তবে যাই বলুন, আপনাকে অনেক ধন্যবাদ। কেন? এই জন্য যে সব রাগ ম্যাম আপনার উপর দিয়ে ঝাড়ে, আপনার জন্য আমরা বেঁচে যাই। অসহায় পেয়ে জ্বালাচ্ছেন? আরে না রে বাবা, আপনাকে সত্যি ধন্যবাদ। আর ম্যাম আপনাকে নাম ধরে ডাকে, যখন ডাকে তখন সবে বুঝতে পারে যে আপনার কপালে আজকে আছে। রাখুন তো মিয়া, আমি এখন আসি। কি আজব, কোথায় একটু সান্ত্বনা দেবে তা না, এদিকে আরও উস্কানি দিচ্ছে। আমিও দেখে নেব, একবার বড় হই। না, বড় তো আছি। আচ্ছা যাই। যাও যাও, দেখো আবার কি বলে। এদিকে আমার রাগটা আবারও বেড়ে গেল। আরে আজব তো, একটা মানুষের ফাইল আনতে এত সময় লাগে? মনে হচ্ছে আমি ওকে উগান্ডা পাঠিয়েছি ফাইল আনতে। হনুমানের 3 নাম্বার বাচ্চাটাকে ওর সাথেই বিয়ে দেব। এসব ভাবতেই আমি গিয়ে বললাম, ম্যাম ফাইল। এই আপনার সমস্যাটা কি? একটা ফাইল আনতে এত সময় লাগে? কি করছিলেন এত সময়? এটা অফিস মনে আছে আপনার? আপনার বাসা নয় যে যখন যা খুশি করবেন। তোকে তো মনে হচ্ছে ছাদে নিয়ে গিয়ে ফেলে দেই। আজবের থেকে অজব, একবার আপনি একবার তুমি। দূর, কোনো রেসপেক্টই নেই আমার। মরে যেতে ইচ্ছা করছে। না, আমি ওর শেষ দেখে ছাড়বো। তবে এখন কি বলি? লুৎফর সাহেব আবার বিপদে ফেলে দিল। কিছু একটা বলে তো বাঁচতেই হবে। আসলে ম্যাম, ব্যথা। হোয়াট ননসেন্স! কি বলতে চাইছেন? তাড়াতাড়ি করে ফাইল আনতে গিয়ে পড়ে গেছি, পায়ে মোচ লেগেছে, তাই আসতে একটু দেরি হলো। সরি ম্যাম। এদের একটা না একটা ছলনা আছেই। আচ্ছা যান, কেবিনে যান। আর হ্যাঁ, দুপুরে মিটিং আছে, মনে আছে? থাকবে না আবার? না থাকলে আপনি আমাকে সোজা উপরে পাঠিয়ে দেবেন না? মানে? না মানে ওপরে, মানে 8 তলায়। ওখানে তো ফাইলটা আছে, আনতে যেতে হতো। ও, আর শুনুন, জি। পায়ে ওষুধ লাগিয়ে নিন। জি। আমি কোনো মতে বাইরে বের হয়ে আসলাম। বড় একটা শ্বাস নিলাম, যেন বাঘের কাছা থেকে কোনো মতে প্রাণটা নিয়ে পালিয়ে এসেছি। বুকে হাত দিয়ে নিজের কেবিনে চলে আসলাম। চেয়ারে বসে ভাবতে থাকলাম। আমি নিশ্চিত ম্যাম হওয়ার পরই মুখে করলাই দিছে, 100% শিওর। এভাবে কেউ বাঁচতে পারে? রীতিমতো টর্চার, যেন আমি কোনো জেলখানায় বন্দি আসামি। আরে ভাই, আসামি হলেও একটা সম্মান আছে, এর কাছে তো কিছুই নেই, কোনো ভ্যালুই নেই। এসব ভাবতেই ফোনটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখলাম আম্মু কল করেছে। হ্যাঁ আম্মু বলো। বলছি কি বাবা, বাসায় কখন ফিরবি? আজকে একটু লেট হবে। কেন? একটু তাড়াতাড়ি চেষ্টা কর না, আজকে তোর জন্য একটা মেয়ে দেখতে যাব। একটু তাড়াতাড়ি কর। এরে সেরেছে, বিয়ে? কখনোই না। এই ম্যামের প্যারা আগে শেষ করবো, তারপর অন্য প্যারা। বিয়ে তো আরও বড় প্যারা। তাহলে বাসায় বউ আর অফিসে বস, দুজনে মিলে আমাকে ভর্তা বানিয়ে খাবে। ওখানটা চলে যাব আমি, থাকবোই না তোদের এই দেশে। কি হলো, কথা বলছিস না কেন? আসলে আম্মু, আমি তো আজকে আসতেই পারবো না। আস্তে আস্তে অনেক রাত হবে। একটা কাজ করো, তোমরাই চলে যাও। আরে তোকেও তো যেতে বলেছে। না না, আমি এখন একদম পারবো না। বাই। দূর, এটা কোনো কথা? চাকরি পেলাম মাত্র কমাস, এর ভিতরেই বিয়ে? আজব, জীবনটা তো কেবল শুরু। এদিকে এমার রুমে হঠাৎ করে জাফর সাহেব চলে আসলো, এমার আব্বু। এমন আচমকা আসতে দেখে ইমা অবাক। ইমা বলে উঠল, আরে আব্বু, তুমি এখন এখানে? দেখতে এলাম যে মেয়েটা কেমন ভাবে আছে। আব্বু চিন্তা করতে হবে না, আমি সব সামলে নেব। আমি জানি, তো বল কেমন লাগছে? ভালোই। তবে ওই রাফির বাচ্চাটাকে কেন আমার বিয়ে করতে গেলে? অপদার্থ একটা। কেন রে, ভালো ছেলে তো। কেন, কাজ পারে না নাকি?
সেটা না, মানে কেমন যেন বুঝবে না। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। হুম। আচ্ছা শোন, তোর বার্থডে তো আজকে, সে কথা কি ভুলে গেছিস? না আব্বু। হুম, তাই আজকে আর কোনো কাজ নয়, ওকে? এখন সোজা বাসায় যাবি। আমি সন্ধ্যার সময় একটা পার্টি রেখেছি, বুঝলি? হুম, আমার বান্ধবীদের বলতে হবে। আর তুমি বলে দিছো তো সবাইকে? হ্যাঁ, অফিসের অনেককেই বলেছি। তো তুই কি কাউকে বলেছিস অফিসের? কাকে বলবো? আচ্ছা থাক, আমি বলবো। তোকে ওসব করতে হবে না, এখন চল আমার সাথে। আব্বু, হুম। আমার তো দুপুরে একটা মিটিং আছে, ওটা শেষ করেই যাই। আচ্ছা ঠিক আছে, যেমন তোর ইচ্ছে। আচ্ছা এটা বল যে তোর পিএকে কি তুই বলবি নাকি আমি বলবো? আব্বু, এই হনুমানের কথা বলবে না একদম, দেখলেই রাগ চলে আসে। পছন্দ হয় নাকি? আব্বু। আচ্ছা সরি সরি, মজা করছিলাম, সরি। হুম। আচ্ছা এখন আসি কেমন? আর একটু তাড়াতাড়ি করবি কিন্তু। হুম। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। এমা আর আমি দুজনে মিটিংয়ের জন্য রওনা দিছি। আমি ড্রাইভ করছি। একটা বড় রেস্টুরেন্টে মিটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম। আমি গাড়ি পার্ক করে এমার সাথে ভেতরে গেলাম। ওনারা বিদেশ থেকে আসছে সরাসরি, তাই একটু অপেক্ষা করতে হচ্ছে। আমি আর এমা বসে আছি। আমি লক্ষ্য করলাম এমার মুখটা ভার ভার লাগছে, কোনো কারণে হয়তো রেগে আছে। আচ্ছা শুনবো নাকি কিছু? না থাক বাবা, শেষের রাগটা আমার উপর দিয়ে যাবে। কি দরকার যেচে বাস নেওয়ার? হঠাৎ করে কে যেন পেছন থেকে এমা বলে ডাক দিল। এমা ঘুরে তাকাতেই দেখলো মিথি। ওকে দেখে অনেক খুশি হলো, উঠে গিয়ে জড়িয়ে ধরলো। অনেকদিন পর দেখা দুজনের। মিথিকে বসতে বললো এমা। আমি শুধু চুপ করে বসে আছি, কিছু বলার সাহসও এতটুকু নেই। মিথি বলল, তো ইমা, কতদিন পর দেখা, কেমন আছিস? ভালো। কেমন আছিস তুই? ভালো। এখানে হঠাৎ? একটা মিটিং আছে, তাই আর কি। তো তুই কি করছিস? আমি অপর বিজনেস দেখছি। আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছিস দেখছি। তুইও তো। আচ্ছা বিয়ে করেছিস নাকি? না রে, বাসায় অবশ্য কথা চলছে, দেখি কি করে। তুই? দেখি কি হয়। আরে, ইনি তখন থেকে বসে কফিই খাচ্ছেন। কে ইনি? এই মেয়েটার কি সমস্যা? দুই বান্ধবী কথা বলবি বল, আমাকে কেন টানছে? টেনে তো ফেলছি, না জানি পেতনিটা কি বলবে এখন। আমি তো চিন্তায় শেষ। ও আমার বিয়ে, ওর নাম রাফি। আর রাফি এ আমার বান্ধবী মিথি। হাই আপু। আপু? সরি, আপনিও তো বিজনেস করেন, মানে অফিসের বস? তাহলে আমারও ম্যাম। সরি ম্যাম। হাউ ফানি, দেখতে তো বেশ কিউট, কথাও ভালোই বলতে শিখেছেন। ধন্যবাদ। এই চুপ মিথি, চুপ কর তো। কিউট দেখতেছ? উগান্ডাবাসীকে কিউট বলছে। কেন রে, তোর আবার কি হলো? কিছু না, কফি আনছে নে। কিছুক্ষণ কথা বলার পর মিঠি আমাদের বিদায় দিয়ে চলে গেল। এদিকে যাদের সাথে মিটিং ছিল তাদের আসার কোনো নামই গন্ধই নেই। এমা বসে থাকতে থাকতে বোর হতে লাগলো। শরীরে একটা রাগ চলে এসেছে বলতে গেলে। টাইম সম্পর্কে কোনো জ্ঞান নেই এদের। কখন আসার কথা আর এখন আসলো না, অলরেডি 15 মিনিট লেট। আমি এদিকে একবার ইমার দিকে তাকাচ্ছি, আবার কফি খেয়ে চলেছি। এই সময় ইমার সাথে কোনো কথা না বলাই ভালো, না হলে কি থেকে কি বলবে কে জানে। ম্যামের রাগটা আরও বেড়ে গেল আমার কাজ দেখে। একটা মানুষ এক কাপ কফি খেতে এত সময় লাগাতে পারে? মনে হচ্ছে কফির সাথে এই মগটাও শেষ করে দেব। লোকজন দেখে কি বলবে? ম্যাম আমাকে বলল, এই যে মিস্টার। জি ম্যাম, কিছু বলবেন? ডাক যখন দিয়েছি কিছু তো বলার জন্যই দিয়েছি, তাই না? আচ্ছা সরি, বলুন কি বলবেন। হাত থেকে কফির মগটা রেখে দিলে আপনার উপর অনেক খুশি হব, সবাই দেখছে। কেন? এটার জন্য আবার কি হলো? আমার খুব ভালো লাগছে। রাখতে বলছি না? এই তো রেখে দিচ্ছি। এত রাগ করেন কেন? রাগলে মানুষ ভালো দেখায় না। আমি রাগি অথবা হাসি তাতে তোর কি শুনি? তোর কাছে শুনে হাসতে হবে? রাগটা তো আমার, তাই না? তোর কি সমস্যা? এই রে, খেপেছে কেন যে সব বলতে গেলাম। কি করবে এখন? ঠিক বলেছেন ম্যাম, আপনি রাখবেন। রাগলে আপনাকে ভালো লাগে, কিউট লাগে, বেশি বেশি করে রাখবেন। ওই, আমাকে কিউট লাগুক বা যা খুশি লাগুক তাতে তোর কি? তোকে কে বলতে বলেছে এসব? বলতে বলেছি আমি? এত বেশি নজর কেন মেয়েদের দিকে? কি এক ভাঙ্গা ক্যাসেট রে বাবা, একবার শুরু হলে থামার কোনো নামগন্ধই নেই। এর থেকে বিটিভি অনেক ভালো, অন্তত ঘন ঘন নতুন অ্যাড যোগ করে। এই যাক, ওনারা চলে এসছে। ম্যাম এবার চুপ হবে, কোনো মতে বাঁচলাম।
ম্যাম, ওরা চলে এসছে। কি চলে এসেছে? ওই যে যাদের সাথে মিটিং তারা। আর বেশি কথা বলবেন না, একদম চুপ করে থাকবেন, কেমন? মেজাজটাই খারাপ করে দেয়, একদম চুপ করে থাকবেন। ওকে। ইমা ওনাদের সাথে মিটিংয়ে ব্যস্ত, আর আমি শুধু হা হয়ে আছি, কোনো কথা নেই, যেন মুখটা সেলাই। আমার এমন একদম চুপ থাকতে ভালোই লাগছে না, কিন্তু কিছু করার নেই। কিছু বললে দেখা যাবে এদের সামনেই শুরু করে দেবে, তার থেকে চুপ থাকাই শ্রেয়। প্রায় ঘন্টাখানিক পর মিটিং শেষ হলো। ম্যাম অনেক ক্লান্ত, আমি কিছু বলতে গিয়ে বলতে পারলাম না ভয়ে, তাও এবার মুখ খুলেই ফেললাম। ম্যাম, যাবেন না? যাব, তবে অফিস না, বাসায় যেতে হবে। তাহলে চলুন। চলুন। ম্যাম, আপনি বাসায় চলে যান, আমি রিক্সা করে অফিস চলে যাব। কেন অফিস যাবেন? কেন রিক্সা করে? না, আসলে আপনি তো বাসায় যাবেন, আমাকে তো অফিসে যেতে হবে। অনেক কাজ পড়ে আছে, কতগুলো ফাইল চেক করতে হবে, না হলে পরে তো আপনি আমাকে ছাড়বেন না, তাই না? ছাড়? ম্যাম কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। রাগ করবেন না আবার? রাগ করার মতো কাজ করলে তো করতে হবেই, তাই না? আচ্ছা আসুন, আমি আপনাকে নামিয়ে দিব। ম্যাম, আপনাকে কষ্ট করতে হবে না, আমি রিক্সা করে চলে যাব, আপনি আরামে বাসায় চলে যান। এই রিক্সা, এই মামা, যাবা? হয় জামু, আহেন। রিক্সা কাছে আসতেই দেখলাম একটা মেয়ে বসে আছে, দেখতে অনেকটাই সুন্দর। আমি কি যেন ভেবে পিছনে ম্যামের দিকে তাকালাম। হ্যাঁ, আমি জানতাম যে ম্যাম তাকিয়ে আছে। কী ভাববে কে জানে, মেয়ে দেখে রিক্সায় যাচ্ছি এটা ভাবতে পারে। আমি কিছু না ভেবে যে রিক্সায় উঠতে যাব, তখনই ম্যাম ডাক দিল। রাফি, রিক্সায় যেতে হবে না। কেন? সমস্যা নেই। মুখে মুখে কথা বলার সাহস কি করে হয়? তুই আমার পিয়ে, সো আমার সাথেই যাবি। ওঠ গাড়িতে। মামা, আপনি যান, অবস্থা কন্ট্রোলের বাইরে, কিছুক্ষণ থাকলে আপনি পাগল হয়ে যাবেন। আস্তে করে বললাম। রিক্সায় থাকা মেয়েটা শুধু এসেই চলেছে, যেটা দেখে আমি একটু লজ্জায় পড়ে গেলাম। হ্যাঁ ম্যাম, এই তো আসছি, রাগ করবেন না আপনি। এই মামা, আপনি যান। হ্যাঁ, উনি যাচ্ছে, তুই গাড়িতে বস। ও তো অ্যাক্টিং করতে হবে না, যেই মেয়ে দেখেছ অমনি রিক্সা, তাই না? বুঝি না ভেবেছ? লুচু উগান্ডা একটা, পুলিশে দেওয়া উচিত তোরে। পুলিশ কোত্থেকে আসলো? আর আপনি থাকতে পুলিশের কি দরকার? আপনি নিজেই 100, পুলিশ আপনার কাছে কিছুই না। কি বললি? কিছু না, কিছু না। এই যে ম্যাম, উঠে গেছি, আপনি বসুন, অনেক লেট হয়ে যাচ্ছে যে। চুপ, আর একটা কথাও বললে তোকে এখানেই শেষ করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, মাথা ঠান্ডা করুন। ম্যাম বসে পড়লে আমি গাড়ি নিয়ে একটা নিয়ে ম্যামের বাসার সামনে চলে আসলাম। ম্যাম গাড়ি থেকে নেমে যখনই বাসায় যাবে তখনই থমকে দাঁড়ালো। আমি চলে যাচ্ছিলাম, অমনি ম্যাম ডাক দিল। এই শুনুন, জি। আপনি না অফিসে যাবেন, তো বাসায় কেন নিয়ে আসলেন? আমি তো খেয়ালই করিনি। চলে যাব, রিক্সা করে চলে যেতে পারবো, আপনি বাসায় যান। স্টুপিড একটা। এদিকে শুনুন। হ্যাঁ বলুন। না মানে, সন্ধ্যার সময় আমাদের বাসায় আসবেন। কথাটা বলতে একটু লজ্জা লাগছিল, তবুও রাগের ভাবে বলল কথাটা, যেন বুঝতে না পারে। কেন? আসতে বলছি, আসবেন, এত প্রশ্ন করেন কেন? বসের কথা পালন করাই আপনার কাজ। ওকে? ওকে, আসবো। আর হ্যাঁ, একটু পরিপাটি হয়ে আসবেন, অনেক লোকজন আসবে, মনে থাকবে? ও বুঝতে পেরেছি। কি? আসলে আপনার বিয়ে ঠিক করেছে স্যার, তাই না? আগে বলবেন না, এত বড় একটা খুশির খবর অফিসে সবাইকে বলতে হবে। আমি আপনার পক্ষ থেকে বলে দেব, আপনি একদম চিন্তা করবেন না, এতটুকু করতেই পারি ম্যাম। এ কথা শুনে ম্যাম রেগে গেল। উগান্ডা একটা, খালি বেশি বুঝে। বিয়ে আমার বিয়ে, দেখাচ্ছি তোর বিয়ে। হঠাৎ করে আমার কলার চেপে ধরে টান দিয়ে কাছে নিয়ে আসলো, ওর মুখের সামনে নিয়ে রাগী কণ্ঠে বলল, আর যদি একটা বাজে কথা বলিস তো খেয়ে ফেলবো তোকে। উগান্ডার মেয়েদের সাথে তোর বিয়ে দেব আমি। সরি ম্যাম, আমি কি কোনো ভুলবশত কিছু বলে ফেললাম নাকি? তো কি মনে হচ্ছে ভুল করিস নাই? আমার বিয়ে তোকে কে বলছে? আমি বলছি? না মানে, অনেক লোকজন আসবে বললেন, তাই ভাবলাম আর কি। তোর ভাবনার কপালে গুলি মারি, যা বলছে যেন মনে থাকে। ঠিক সন্ধ্যার সময় যেন হাজির থাকিস, না হলে কালকেই তোকে প্লেনে করে উগান্ডার ট্যানার সফার করিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। এই নে গাড়ির চাবি। চাবি কেন? আমার গাড়ি নিয়ে অফিস যাবি, সন্ধ্যার সময় সাথে নিয়ে আসবি। কিন্তু আপনার গাড়ি আমি কেন নেব? আপনার তো প্রয়োজন হবে, লোকে কি বলবে? আমি পাগল হয়ে যাব, এত প্রশ্ন করতে কে বলেছে তোকে? যা বলছি তাই শোন, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে, এত জোরে কথা বলবেন না, শরীর খারাপ হবে। আচ্ছা আমি আসি। আমি গাড়িটা নিয়ে কোনো মতো অফিসে চলে আসি। এদিকে এমার আব্বু এসে হাজির। মেয়ের এমন চিল্লানি শুনে সবাই চলে আসলো। এমার আব্বু এসে বলল, কি রে মা, কি হয়েছে? এত চিল্লাচিল্লি কেন করছিস? কিছু হয়েছে?
কিছু না, ওই হনুমানটা মাথাটাই নষ্ট করে দিচ্ছে। কে আবার হনুমান? এই যে পিয়ে, উগান্ডা থেকে এসেছে নিশ্চয়ই। আচ্ছা, কি করেছে? বললাম যে অফিস যাবে তো আমার গাড়ি নিয়ে যেতে, এতেই 100টা প্রশ্ন। কেন নেবে, লোকে কি বলবে, ডিসকাস্টিং। তো তুই হঠাৎ গাড়ি দিতে গেলি যে? আর আমি তো অফিস আজকে বন্ধ করে দিয়েছি, সবাইকে ছুটি দিয়ে দিছি। আজকে তোর বার্থডে, তাই নো অফিস। গাড়ি দিলাম, হ্যাঁ তাই তো, কেন দিলাম? রাগের মাথায় দিয়ে দিছি, কিন্তু কেন দিলাম? সত্যি সত্যি আমার মাথাটা খারাপ হয়ে যাবে। তোমরা থাকো তো, আমি রুমে গেলাম। ম্যাম রুমে চলে গেল। আর ওর বাবা মা এমন কাণ্ড দেখে কিছুই বুঝতে পারছে না, নিজেরাই অবাক। যে গাড়িতে কাউকে যেতে দেয় না সেই গাড়ি দিয়ে দিল। অদ্ভুত বিষয়ে ওনারা কিছু না বুঝে ভেতরে চলে আসলো। ম্যাম নিজের খাটের উপর বসে ভাবছে, কি হলো বিষয়টা? ওই কুত্তাকে কেন গাড়ি দিলাম? হঠাৎ কি হলো? আর তার থেকে বড় কথা হলো, ওকে কেন আমি বার্থডেতে ইনভাইট করতে গেলাম? ধুর, কি হচ্ছে এসব? কেন করছি এমন? রাগের মাথায় সব কিছু কেমন গুলিয়ে ফেলি। ধুর ছাই, ভাল লাগে না। এদিকে আমি অফিসে এসে দেখলাম বন্ধ। দারোয়ান এসে সব আমাকে খুলে বলল। আমি গাড়ি নিয়ে বাসায় যেতে থাকলাম। এবার আমি বুঝতে পারলাম যে আসলে আজকে ম্যামের বার্থডে, যেই জন্য ম্যাম সন্ধ্যার সময় যেতে বলল। আর আমি কি না কি ভাবছি। তবে ম্যাম রাগ দেখালেও তাকে খুব সুন্দর লাগে। বলতে গেলে রাগটা তাকে খুবই মানায়। মাঝে মাঝে ইচ্ছে করে রাগিয়ে দিই, তবে কেন যেমনটা করি সেটা নিজেও জানি না। রাগ শুনতে শুনতে কেমন অভ্যাস হয়ে যাচ্ছে, ভাবতে হাসি পাচ্ছে। আচ্ছা, আমাকে যখন ইনভাইট করেছে তখন তো কিছু একটা গিফট নিতেই হবে, কিন্তু কি গিফট নেব? এত বড় লোকের মেয়ে, কি দেব তাকে? সাধ্যের মধ্যে যতটুকু পারি ততটুকুই নেব। হয়তো পছন্দ হবে না, তবে দিতে তো হবেই, না হলে কেমন দেখায়। সবার মাঝে আমিও দিয়ে দেব। হ্যাঁ, ওর হাতে দেব না। দেখা গেল এমন কম দামে জিনিস সবার সামনে ওকে দিলে ওর মন খারাপ হতে পারে। সকলের ভিড়ে কোন এক ফাঁকে রেখে দেব। কিন্তু কি গিফট কিনবো, কি কেনা যায়? আচ্ছা, আমার পছন্দের একটা কিছু নেই। হ্যাঁ, যদি ওর পছন্দ হবে না, তবে দিতে তো আর মানা নেই। আমি একটা দোকানে গেলাম নিজের পছন্দ মতো একটা নীল শাড়ি, কিছু নীল চুড়ি, একজোড়া পায়েল, কানের ঝুমকো আর নীল টিপ নিলাম। সুন্দর করে সাজে একটা গিফট বক্স তৈরি করলাম। একদম সাদা কালো একটা গিফট বক্স, একদম সাধারণ একটা গিফট। আমি বাসায় চলে আসলাম, বিছানায় রেখে ফ্রেশ হতে চলে গেলাম। এদিকে আমার আম্মু এসে হাজির। আমি ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখলাম আম্মু বসে আছে খাটে। কি রে, তুই না বললি লেট হবে? এই জন্য মেয়ে দেখতেও গেলাম না। হঠাৎ করে অফিসে ছুটি দিয়ে দিল আম্মু, তাই চলে আসলাম। তো এখন তো যেতে পারি। আম্মু বাদ দাও না, তাছাড়া এখন কি বের বয়স হয়েছে আমার? হলে দেখা যাবে। ওরে আমার খোকা রে, আচ্ছা তুই কাউকে পছন্দ করিস? না আম্মু, হলে বলে দেব। আচ্ছা, গাড়িটা কার? বসের মেয়ের। বাসায় আসার সময় দিল, সন্ধ্যার সময় যেতে বলেছে। বার্থডে আছে ওনার মেয়ের। ও আচ্ছা, খেতে আয়, আমি গেলাম। আর মেয়ে আমি দেখবই, মনে রাখিস। আচ্ছা যাও, আসছি। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসলো। এমা সহ সবাই রেডি। এমাকে অনেক সুন্দর লাগছে। পার্টির সব ছেলেরা যেন তাকিয়ে শেষ। ম্যামের বাবা অনেকের সাথে পরিচয় করে দিচ্ছে তাকে। এত কিছুর মাঝেও যেন কিছু একটা কম লাগছে ম্যামের। হঠাৎ মনে পড়লো আমার কথা। কুত্তা এখনো আসে নাই? মনে মনে রাগ হচ্ছে, এতক্ষণে তো চলে আসার কথা, তাও দেরি করছে কেন? একটু পর কেক কাটতে হবে। ধুর, আসুক বা না আসুক আমার কি, আমি এত ভাবছি কেন? ধুর, মাথাটাই গেছে। ওর কথা কেন ভাবছি? এখানে তো অনেকেই আছে, তাও মন কেমন করছে। এমন হচ্ছে কেন? এসব চিন্তা বাদ দিতে হবে। ম্যাম ওর বান্ধবীদের সাথে মজা করতে লাগলো। এদিকে আমি রেডি হয়ে রওনা দিছি অনেক আগেই, কিন্তু জ্যাম থাকার কারণে একটু লেট হয়ে গেল। কিছুক্ষণ পর অবশেষে আমি পৌঁছে গেলাম। গাড়ি পার্ক করে নামতে অবাক। এত বড় আয়োজন, অনেক মানুষ এসেছে। কখনো এমন পার্টিতে আসিনি এর আগে, তাই আন্দাজ করে একটু ভালোভাবেই সেজে এসেছি। যাই হোক, ভেতরে ঢুকতে অনেকের নজর পড়তে লাগলো। বিশেষ করে অনেক মেয়ের দৃষ্টিতে আটকে গেছি। অনেক স্মার্ট লাগছে অবশ্য আমাকে। এদিকে একা একা ঘুরে বেড়ানোর থেকে একটু বাইরের দিকে যাওয়াই ভালো। এখানে অনেকে হাঁটছে। বাইরের পরিবেশটা অনেক সুন্দর। বড় লোকদের যেমন টাকা তেমন করে তৈরি করেছে, ভালো তো হবেই। একটু পর হঠাৎ করে পেছন থেকে কে যেন ডাক দিল। আমি ঘুরে তাকাতেই দেখলাম বস। তাড়াতাড়ি ওনার কাছে গেলাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তো এখানে কেন? ভেতরে চলো। আর কখন আসছো? এই তো স্যার, একটু আগে। এখানে খুব ভালো লাগছিল, তাই আর কি। ভেতরে তো অনেক মানুষ। এখনই
কেক কাটবে। আসো আসো। আর একটা কথা, তোমাকে কেউ ইনভাইট করলো শুনি? ম্যাম করেছে। জানতাম মেয়েটা বলবেই, না হলে আমি করতাম। যাক ওসব কথা, আসো আসো। চলুন। আমি বসের সাথে ভেতরে চলে আসলে ম্যামও লক্ষ্য করলো যে আমি এসেছি। আমাকে দেখে ম্যাম ভাবলো একটু কথা শুনে আসা যাক। আবার কী জন্য ভেবে আর গেল না। রাগটা এখনকার জন্য তুলে রাখা যাক, পরে শুধু আসলে নেওয়া যাবে, এইসব ভেবেই আর আসলো না। তখনই ম্যামের একটা বান্ধবী ম্যামকে বলল, আচ্ছা ইমা, ওই ছেলেটা কে রে তোর আপুর সাথে? কেন, পছন্দ হয়েছে? চল বলে দেই। আচ্ছা ঠিক আছে, চল, আসলেই আমার খুব ভালো লেগেছে। মিথিলার কথা শুনে ম্যাম চমকে উঠল আর মনে মনে ভাবলো, পাগল নাকি, কি এমন হয়েছে যে ও গানটাকে পছন্দ হলো ওর। আমি ফাজলামো করে বললাম আর ও বিষয়টা সিরিয়াসভাবে নিল। মনে মনে এটাই ভাবলো। আরে অত গফ আছে, তাও একটা না 3টা। ছেলে দেখতে একটু ভালো, কিন্তু আসলে ও মেয়েদের সাথে টাইম পাস করে বেড়ায়, বুঝলি? তাই নাকি? আমি আরো ভাবলাম ছেলেটা অনেক ভালো হবে। ধুর, আশাটাই বিফলে গেল। এসব ছেলেরা এমনই হয়, বুঝলি? ভুলেও এই ছেলেকে তোরা পাত্তা দিস না। আর বলতে, আচ্ছা কেক কাটবি না? চল চল, সময় তো হয়ে গেছে, সবাই ওয়েট করছে তো। হ্যাঁ চল। আমি গিফটটা সবার সাথে একটা জায়গায় রেখে দিলাম। একটা বড় কোনো গিফট না যে ওর হাতে দেওয়ার যোগ্য। ম্যাম কেক কাটলে চারপাশে সবাই উইশ করলো। সব শেষে আমার মনে পড়লো ম্যামকে গাড়ির চাবি দিতে হবে, কালকে আবার অফিস আছে, তাই এখনই দিয়ে দেওয়াই ভালো। কিন্তু কোথায় গেল ম্যাম? বান্ধবীদের সাথে গেল কোথায়? এদিকে কোথাও দেখছি না। উপরের রুমে চলে গেল না তো? কি করি এখন? আচ্ছা একটা কল করে দেখবো। হ্যাঁ তাই করি। এদিকে ম্যাম আর ওর বান্ধবীরা সবাই ম্যামের রুমে চলে এসছে। অনেক গিফট পেয়েছে ম্যাম, অনেক দামি জিনিস। সবাই মিলে সেগুলোই দেখতে ব্যস্ত। এত কিছুর মাঝে হঠাৎ করেই ম্যামের মনে হলো, উগান্ডার পচা আলু কোনো গিফট আনেনি? দেখলাম তো না হাতে, তাহলে কি গিফট আনেনি? রাগ হচ্ছে খুব। কিছু তো একটা আনতে পারতো, সামান্য কিছু হলেও তো। আচ্ছা আমার কি, না আনলে না আনবে, এত গিফট পেয়েছি, আর কেউ বা না আনলেই বা আমার কি অভাব আছে নাকি? কিন্তু তাও মন মানছে না। আনলো না কেন? আনতে তো পারতো। ধুর, কেন আসে এইসব চিন্তা আমার মাথায়? এসব ভাবতে হঠাৎ ফোনটা বেজে উঠলো। এই মা, কে যেন ফোন করেছে। যা না ঈশা, একটু দেখ না। আচ্ছা ঠিক আছে। ফোন ধরতেই দেখে ওগানটা নামে একটা নাম্বার সেভ করা আছে। আরে, ইমাকে আবার উগান্ডা থেকে কে ফোন করেছে? উগান্ডায় কি ইমাদের নতুন কোম্পানি খুলেছে নাকি? এই ইমা, উগান্ডা থেকে কল এসেছে। উগান্ডা? ও, এদিকে আন, তাড়াতাড়ি আন। কিরে, উগান্ডা কি নতুন কোম্পানি লঞ্চ করেছিস? আরে আমার পিএ, ওর নাম উগান্ডা দিয়ে সেভ করেছি, বুঝবি না? ও তাই বল, আমরা তো ভাবলাম অন্য কিছু। চুপ চুপ, দাঁড়া দেখি কি বলে। বল। হ্যালো। হ্যালো ম্যাম, বলুন। বলছি যে আপনার গাড়ির চাবিটা দেওয়ার জন্য ফোন করেছি। আসলে আপনাকে কোথাও দেখতে পারছি না তো। একটা কাজ করুন, আমার বেডরুমে চলে আসুন, আমি এখানেই আছি। বেডরুমে? না মানে আমি স্যারের কাছেতেই, আমার একটু তাড়া আছে, বাসায় যেতে হবে। বলছি না আসতে, আর একটা কথা আছে, আগে আসুন তারপর বলছি, তাড়াতাড়ি আসুন। ওকে আসছি। ম্যাম ফোন রেখে মনে মনে ভাবছে, আসুক একবার। তখন তো অনেক লোকজন ছিল তাই কিছু বলতে পারিনি। এখন মন মতো একটু রাগ দেখানো যাবে। একটু পর দরজায় নক করলাম। ম্যাম বুঝতে পারলো যে আমি এসেছি। আসুন। আমি ভেতরে ঢুকি তো অবাক, এখানে তো মেয়েদের মেলা বসেছে। এত মেয়ের ভেতরে নিজেকে কেমন অসহায় লাগছে। চাবিটা কোনো রকম দিতে পারলে বাঁচি। আমি চাবিটা বের করে ম্যামের দিকে এগিয়ে দিলাম। ম্যাম, চাবিটা। আপনি এমন করছেন কেন? কেমন ম্যাম? এই যে তাড়াতাড়ি করছেন, বাসায় বউ রেখে আসছেন। না তা না, আসলে আমাকে বাসায় যেতে হবে। আম্মু বাসায় একা আছে, বুঝতেই পারছেন। আর তাছাড়া আপনার সময় নষ্ট করতে চাই না, অনেক রাতও হয়েছে। চুপ, আপনাকে এত কথা বলতে বলেছে কে? একটা কথা জিজ্ঞাসা করেছি আর 100টা কথা বলে যাচ্ছেন। ম্যাম আপনি রেগে যাচ্ছেন। ম্যাম আমি থাকলে আপনার রাগ আরও বেড়ে যাবে। আমি আসি। দাঁড়ান, একটা কথা আছে। জি বলুন। আমার গিফট কোথায়? এই যে আপনার সামনেই তো আছে। আমি এগুলোর কথা বলছি না, আপনার কথা বলছি। আপনার গিফট কোথায়? আছে তো, ওই গিফটগুলোর মাঝে আছে। আমি অতটা বড় লোক নই ম্যাম, তাই সবার সামনে আপনার হাতে গিফট দেওয়ার যোগ্যতা আমার নেই। তাই সবার মাঝে রেখে দিলাম, হয়তো খুঁজলেই পাবেন। আমি এখন আসি ম্যাম। আরে শোনো। তার আগে আমি রুম থেকে চলে গেলাম। বাবা, ওখানে তো মেয়েদের গোডাউন খুলে রেখেছে।
জীবনেও থাকা সম্ভব না। আর এদের সামনে ভাগ্যিস আমাকে উগানটা বলেনি। রাগ ওঠার আগেই চলে আসছি, না হলে পুরো আজ ইজ্জতে 14টা বাজিয়ে দিত। উফ, বাঁচলাম না। এখন বাসায় যেতে হবে, অনেক রাত হয়েছে। আম্মু আবার টেনশন করবে। আমার কথায় সবাই হয়ে গেল। কেমন যেন মনমরা একটা ভাব। ম্যাম নিজেও কেমন জানি ভাবছে। শুধু শুধু উগানটাকে বকলাম। আচ্ছা, কি গিফট দিয়েছে বলতো? যে দিয়েছে তাহলে নিশ্চয়ই দিয়েছে। দেখার আগ্রহটা আর থামাতে পারছি না, দেখতেই হবে। এই তোরা সবাই এসব রাখতো, আগে দেখ ওই উগানটাটা কি গিফট দিল। আগে এটা খোঁজ, সবাই খোঁজ। আন্দাজে কি করে খুঁজবো? আরে সাধারণত কোনো গিফট হলেই বলবি, এখন খোঁজ। আচ্ছা। সবাই আমার দেওয়া গিফটটা খুঁজতে ব্যস্ত হয়ে গেল। অনেক খোঁজাখুঁজির পরও পেল না কেউ। সবাই বিরক্ত হয়ে গেল। ম্যাম নিজেও বিরক্ত হতে লাগলো। যেন ধৈর্য আর হচ্ছেই না, একটা রাগ হচ্ছে। ম্যাম রেগে একটা বক্স ছুঁড়ে ফেলে দিল, নীল রঙের পেপার দিয়ে যেটা মোড়ানো ছিল। হঠাৎ করে ম্যামের চোখে বক্সে গেল। ইচ্ছে না থাকা সত্ত্বেও উঠে গিয়ে বক্সটা এনে শায়লাকে বলল, দেখ তো এটাতে কি আছে। আরে এটাতে কি থাকবে? এটা তো একদম সাধারণ একটা বক্স। হয়তো একটা বই থাকবে, আর কিছু না। উনি দিলে ভালো কিছুই দেবে। তাও একবার দেখ। আচ্ছা, দাঁড়া দেখছি। শায়লা বক্সটা খুলতেই ম্যামকে বলল, এই মা, দেখ দেখ, এদিকে দেখ। ওয়াও! কি এমন দেখলি যে ওয়াও ওয়াও করছিস? আরে দেখ, ভাবতেও পারিনি কেউ এমন গিফট দিতে পারে। দেখি তো। ম্যাম শায়লার হাত থেকে বক্সটা নিয়ে নিজে অবাক হয়ে গেল। সত্যি এত সুন্দর একটা শাড়ি। শাড়িটা বের করে দেখতেই পেল এখানে নীল রঙের কাচের চুড়ি, সাথে পায়েল, একজোড়া ঝুমকো আর টিপ। যেন কেউ ইচ্ছে করে সব কিছু ম্যাচ করে সাজিয়েছে। অনেক দামি দামি গিফট হার মানতে বাধ্য। ম্যাম আর কিছুই দেখছে না, শুধু এগুলো নিয়ে ভাবছে। আচ্ছা, এগুলোই কি তাহলে উগান্ডাটা দিছে? এত সুন্দর চয়েস কোথা থেকে আসে? দেখে তো মনে হয় ভুল আক্রান্ত। একবার ফোন করব নাকি থাকবে? আচ্ছা, কাল অফিসে এইটা পরে যাব। হ্যাঁ, কাল অফিসেই পরে যাব। তবে একবার ধন্যবাদ বলা উচিত। ফোন করেই দেখি। ম্যাম ফোন হাতে নিয়ে আবারও ভাবনায় পড়ে গেল। ফোনকে দিব? ধুর, এত ভাবার কি আছে? লজ্জা লাগছে কেন? হাসি পাচ্ছে কেন? কিছুই বুঝতে পারছি না। ইমা, মনে রাখ, এ তোর বিয়ে। কল করতেই পারিস, কত কাজ থাকতে পারে। কিন্তু এত রাতে কি কাজ থাকতে পারে? ভয় করছে কেন এমন? আচ্ছা, যা হবে দেখা যাবে। ফোন করে নেই আগে। ভাবতে ভাবতে ম্যাম ফোন করে বসলো। এদিকে আমি ফ্রেশ হয়ে মাত্রই বিছানায় বসে আছি। অনেক ক্লান্ত লাগছে, চোখে ঘুম চলে এসেছে। হঠাৎ করে ফোনটা বেজে উঠলো। আচমকে এমন ফোনের আওয়াজে আমি চমকে উঠলাম। ফোন হাতে নিয়ে দেখলাম ম্যাম কল করেছে। এখন কেন কল করতে যাবে? গিফট পছন্দ হয়নি মনে হয়, তাই হয়তো রেগে আছে। আর রাগ দেখাতে না পারলে তো ওনার আবার পেটের বাতি হজম হবে না। না, এখন রাগ শুনতে মোটেও ইচ্ছে করছে না। কালকে শোনা যাবে। এখন ঘুম পাচ্ছে। ম্যামের কল রিসিভ না করে ফোনটা বন্ধ করে রাখলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। ম্যাম বুঝতে পারলো না যে কলটা কেন কেটে দিলাম। আবারও দিল, বন্ধ দেখাচ্ছে। মানে ফোন বন্ধ করলো কেন? আমি এত কষ্ট করে মনকে বুঝিয়ে কল করলাম, আর আমাকে ইগনোর করলো। রাগ হচ্ছে, খুব রাগ হচ্ছে। উগানটাকে কালকে দেখাবো মজা। কুত্তা একটা, বান্দর, হনুমান, বিলাই, তোরে কালকে কান ধরিয়ে রাখবো। আমাকে ইগনোর করা। ম্যাম সেদিন রাতে আর ঘুমাতে পারলো না, কেন সেটা নিজেও জানে না। সকালে আমি নিয়ম মতো অফিসে চলে গেলাম। ভোরের দিকে ম্যামের চোখটা লেগে আসছিল, তাই উঠতে দেরি হয়ে গেছে। আমি কিছু ফাইল নিয়ে ম্যামের কেবিনে যেতেই দেখলাম এখনও আসেনি ম্যাম। ম্যামটা তো লেট করে না, কি হলো আজকে? আচ্ছা, ফোন দেব? হ্যাঁ, দেখি তো। ফোন বের করেই আমার মনে পড়লো, আরে ফোন তো বন্ধ করে রেখেছি, এখনও মনে নেই। ধুর, ফোন তো আগে খুলি। এদিকে ম্যাম অফিসে চলে এসেছে। মনে মনে আমার উপর রাগ হয়ে আছে। সারা রাত আর ঘুম হয়নি। এই প্রথম এমন হলো ম্যামের সাথে। ম্যামের চোখ লাল হয়ে আছে। আমি ফোন করতে যাব, তখনই খেয়াল করলাম ম্যাম অফিসে চলে এসেছে। ম্যামের দিকে তাকিয়ে আমি অনেকটা অবাক হলাম। একদিকে আমাদের ড্রেস পরেছে, অন্যদিকে তার চোখ অনেকটা লাল দেখাচ্ছে। আমার পাশ দিয়ে যাওয়ার সময় ম্যাম বলল, আমার কেবিনে আসুন এক্ষুনি। আচ্ছা, কি ব্যাপার? ম্যাম দেখছি রেগে আছে। কিছু হয়েছে নাকি? চোখ মুখ লাল হয়ে আছে। কপালে কি আছে আল্লাহ জানে আজ। আমি তাড়াতাড়ি ম্যামের কেবিনে গেলাম। ম্যাম টেবিলের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমি ভেতরে ঢুকতেই দেখতে পেলাম ম্যাম দাঁড়িয়ে আছে। দেখতেও কেমন জানি লাগছে। এত রেগে আছে কেন? মনে হচ্ছে রাতে ঘুমায়নি, চোখ লাল হয়ে আছে। আমি আর কিছু বলিনি, ফাইলগুলোর ব্যাপারে কথা বলতে থাকলাম। ম্যাম, এইসব ফাইলগুলো রেডি আছে। রাখুন আপনার ফাইল। তার আগে বলুন, কাল রাতে আমার কল রিসিভ করলেন না কেন? আসলে সরি ম্যাম, অনেক ক্লান্ত ছিলাম, তাই ঘুমিয়ে পড়েছিলাম।
না হলে অফিসে সময় মতো আসতে পারতাম না। আর আপনি এতে আমাকে অনেক রাগ করতেন, তাই ঘুমিয়ে গিয়েছিলাম। থাপ্পড় জিনিস, দুই গাল একদম লাল টমেটো করে ফেলবো। ওই উগান্ডার ঘরে উগান্ডা, ফোন কেন বন্ধ করছিস? আমার কোনো দোষ নেই ম্যাম, ঘুমের ঘরে হয়তো বন্ধ হয়ে গেছে। আর তখন কি কোনো কাজ ছিল? কাজ ছিল না মানে? কত কাজ আছে, সারা রাত একটুও ঘুম হয়নি আমার, শুধুমাত্র তোর জন্য। তুই এসব কিছুর জন্য একমাত্র দেয়, তোকে ইচ্ছে করছে এখানেই কেটে ঝালনা দিয়ে উড়িয়ে দেই। আমার জন্য ঘুমননি? কিন্তু কেন বুঝতে পারলাম না। তোকে কে বুঝতে বলেছে? গাধা কখনোই ঘোড়া হতে পারে? তুইও পারবি না। কান ধর আর মাপচা। কি এই বয়সে কান ধরবো? আর কেউ দেখে ফেললে? দেখলে দেখবে, এখানে কান না ধরলে অফিসের সবার সামনে নিয়ে ধরাবো কিন্তু। কান ধর। আচ্ছা ঠিক আছে, কান ধরারই তো বিষয়, এই যে কান ধরছি। এই বেয়াদব উগান্ডা কোথাকার, আমার কান ধরতে বলেছি, তোর কান ধর। আগে বলবেন না? কি করে বুঝবো? এই যে ধরেছি, এখন কি করতে হবে? ক্ষমা চা। কি জন্য? এই যে আমার কল ধরিস নাই আর আমাকে ঘুমাতে না দেওয়ার জন্য। ও আচ্ছা, ম্যাম মনে হয় পাগল হয়ে গেছে। বসকে একবার বলতে হবে, কী সব আবল তাবল কথা বলে যাচ্ছে। আচ্ছা এখন যা বলছে করি, না হলে আবার কি বলে বসবে কে জানে। চাকরিটা আর করতে পারবো কিনা জানি না, যে টর্চার শুরু করেছে। আচ্ছা ম্যাম, আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা এবারের মতো মাফ করে দিলাম, নেক্সট টাইম যেন এমন ভুল ভুলেও কখনো না হয়। মাইন্ড ইট। ওকে। আচ্ছা ফাইলগুলো এখন দেখবেন? ফাইল পরে দেখা যাবে, আগে বলুন আমাকে কেমন লাগছে। ভালো। ভালো মানে? শুধু ভালো? হ্যাঁ, ভালোকে ভালোই বলবো। আর কিচ্ছু না? আর কি? তোর মাথা। আচ্ছা আমি আসি, না হলে আপনি আবার আমার উপর ঝাড়তে শুরু করবেন, যেটা নিতে পারছি না। ওই থাপ্পড় খাবি? কোনো ইচ্ছে নেই। নিজেই শাড়ি পরেছি, এর আগে কখনো শাড়ি পরিনি। হ্যাঁ, আমাকে কেন বলছেন? ইচ্ছে হচ্ছে তাই বলছি, সমস্যা আছে? না একদমই না, আপনি বলুন। ধন্যবাদ। ও মা, আপনি ধন্যবাদ বলছেন? স্বপ্ন দেখছি না তো? কেন? না কিছু না, আপনি ধন্যবাদ বলছেন এতে আমি ধন্য। হঠাৎ ম্যামের কি হলো? যান ফাইলগুলো নিয়ে আমার টেবিলে রেখে দিন। আর হ্যাঁ, দুপুরে লাঞ্চ করতে যাব, মনে থাকে যেন। হ্যাঁ ওকে। আমি নিজের কেবিনে চলে আসলাম, চেয়ারে বসে চোখ বুজে শুধু ম্যামের কথাই ভাবছি। আজকে হঠাৎ কি হলো ম্যামের? এমন হঠাৎ করে অদ্ভুত ব্যবহার করলো। আবার রাতে নাকি আমার জন্য ঘুমায়নি, আমার দিয়ে উপহার পড়ে এসেছে। কিছু একটা গোলমাল তো আছেই, কিন্তু সেটা কি বুঝে উঠতে পারছি না ঠিকভাবে। এদিকে ম্যাম অনেক খুশি, আমাকে সে মতো কথা শুনিয়েছে, কানে ধরিয়েছে। কিন্তু কেমন লাগছে আমাকে এটাই বললো না, কুত্তা একটা। আচ্ছা না বললে না বলবে, আমার কি, আমি কেন ভাবছি? আসলেই হয়েছে কি আমার, ইদানিং ওই উগান্ডার কথাই বেশি ভাবি, না চাইতেও মনে চলে আসে। এসবের মানে কি আর কেন এমনটা হচ্ছে জানি না, তবে যাই হচ্ছে ভালোই হচ্ছে, ভালো লাগছে খুব। হঠাৎ করে ম্যাম লক্ষ্য করলো শাড়ির কুচি খুলে গেছে। কি মুশকিল, অনেকবার চেষ্টা করে ঠিক করতেই পারছে না। এর আগে কখনোই শাড়ি পরেনি ম্যাম, তার উপর এমন হলো। ম্যামের মাথায় তখন একটা বুদ্ধি আসলো। রাফিকে ডেকে পাঠাই, দেখি উগান্ডাটা কিছু পারে কিনা। কিন্তু ওকে কেন ডাকবো, যদি সুযোগ বুঝে কিছু করে ফেলে? কিন্তু মন বলছে ওকে ডাকতে, কি করব? ধুর, ডেকে তো পাঠাই, তারপর দেখা যাবে। ভয় হচ্ছে মনে মনে, তাও ভালো লাগছে। এই ভয়টাও যেন কেমন একটা আলাদা অনুভূতি হচ্ছে মনের ভেতর, যেন নিঃশ্বাস আটকে যাবে। কি আজব। আমার ভাবনাগুলো উড়াল দিল পিয়নের ডাকে। স্যার ম্যাডাম আপনাকে ডাকছেন। হ্যাঁ আচ্ছা আপনি যান, আমি আসছি। আচ্ছা। কেবিন থেকে বেরোতেই লিনা ডেকে বলল, এই রাফি এদিকে শুন। কি হয়েছে? কম্পিউটার আবার খারাপ হলো নাকি তোর? আরে না, ম্যাডামের কি হয়েছে? কেন? না, আজকে দেখলাম শাড়ি পরে এসেছে, আবার কেমন রেগেও আছে। তুই তো ওনার পিএ, তুই নিশ্চয়ই জানবি। ধুর রাখতো, আমি নিজেই কিছু জানি না। আর অকারণে যখন তখন ফটফট করে কথা শুনে চলেছে। আচ্ছা যা, পরে কথা বলবো নে। কি ব্যাপার, রাফি এখনো আসছে না কেন? সে কখন ডেকে পাঠিয়েছি, কি করছে, কাজ করছে নাকি? ধুর। হঠাৎ করে আমি চলে আসলে ম্যাম কিছুটা বিব্রত হয়ে পড়ে। ম্যাম কিছু বলবেন? বলতেই তো ডেকেছি, দরজাটা লাগিয়ে দিন আগে। কেন? আগে যা করতে বলছি করুন, তারপর বলছি। কিন্তু দরজা কেন অফ করব? আমি বলছি তাই, এখন করুন তো। আচ্ছা করছি। আমি দরজা লাগিয়ে ভাবছি ম্যাম কি করতে চাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে দরজা বন্ধ করতে বলছে, কথার ভিতর কেমন যেন রহস্য লাগছে। ম্যাম এদিকে মনে মনে অনেক ভয় পেয়ে আছে।
রাফি আবার কিছু একটা না করে বসে, ইচ্ছে করছে না তাও মন মানছে না, কেন জানি ওকেই দরকার মনে হচ্ছে। আচ্ছা, ভালোবেসে ফেললা নাকি? ধুর, কী সব ভাবছি, ও জানলে কি মনে করবে? আমার ডাকে ম্যামের ঘোর কাটলো। ম্যাম, কি হলো? কিছু বলছেন না যে? বলছি। ম্যাম চেয়ার থেকে উঠেই আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, কুচি খুলে গেছে, ঠিক করতে পারছি না। কি? এই কথা শুনে আমি হাসবো নাকি কাঁদবো বুঝে উঠতে পারছি না। আগে কখনো পড়িনি, তাই ঠিক করতেও পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি একজন মেয়েকে পাঠিয়ে দিচ্ছি, এসে ঠিক করে দেবে। না, কাউকে লাগবে না, আপনিই ঠিক করে দিন, তাতেই হবে। আর আমি তো ছেলে, তাই না? আমি কি বলেছি নাকি আপনি মেয়ে? তা না, বুঝতে পারছেন না কেন? অত কথা বলতে হবে না, ঠিক করে দিন। আপনি আমার বিয়ে, তাই আপনিই সব কিছু করবেন। কিন্তু এই কাজ না করলে হয় না? না, হয় না, যখন বলেছি তখন করতেই হবে। আচ্ছা, পরে আমার কোনো দোষ নেই কিন্তু। আমি ম্যামের হাত থেকে শাড়িটা নিয়ে কুচি ঠিক করতে লাগলাম। ম্যাম আমার দিকে তাকিয়ে আছে, আমার নিঃশ্বাস অনুভব করছে। খুব ভালো লাগছে তার, যেন একটা অন্য অনুভূতি বিরাজ করছে তার শরীরে। এই নিন, এবার এটা নিজে ঢুকিয়ে নিন। আমি পারি না। আরে এতটুকু পারবেন না? না। অদ্ভুত। তাড়াতাড়ি করুন তো। আমি কিছু না ভেবে কুচিটা নিয়ে সোজা ম্যামের পেটের কাছে আলতো করে ঢুকিয়ে দিলাম। ম্যাম যেন কারেন্টের শক খেয়েছে, সাথে সাথে আমার হাত চেপে ধরলো। ম্যামের নিঃশ্বাস ঘন হয়ে গেছে, চোখ বন্ধ এসেছে আবেশেই, না চাইতে শরীর কেমন ঝাঁকুনি দিয়ে উঠছে। আমি অনেকটা অবাক হয়ে গেলাম, নিজে বুঝতে পারিনি এমনটা হবে। এই প্রথম কোনো মেয়েকে টাচ করলাম। আমি অনুভব করলাম ম্যামের শরীরের পুরুত্ব। এসির মাঝেই দুজনে ঘামতে থাকলাম। ম্যাম চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছুই বুঝতে পারছি না কি করব। এখন আমার হাতটা ওখানে আছে, ম্যাম হাতটি ধরে রেখেছে চেপে। আমি হঠাৎ করে হাতটা উঠিয়ে নিলাম, আর কিছু না বলে তাড়াতাড়ি চলে আসলাম নিজের কেবিনে। হাতটা এখনও কাঁপছে, মনের ভেতর কেমন যেন অজানা এক ভয় কাজ করছে। ম্যাম কিছু মনে করেনি তো? আমি কিচ্ছু করে টাচ করেছি নাকি? দূর, কি হয়ে গেল কে জানে, তবে অনুভূতি যেন অতুলনীয়। ম্যাম আস্তে আস্তে করে এসে চেয়ারে বসে পড়ল। টেবিলের উপর মাথা রেখে চোখ বন্ধ করে মিটি মিটি এসেই চলেছে। অনেক লজ্জা লাগছে তার, এই প্রথম কোনো ছেলে তাকে স্পর্শ করেছে। তখন ইচ্ছে করছিল খুব শক্ত করে জড়িয়ে ধরতে। রাফিক কি ভাবছে এখন? আমার এত লজ্জা লাগছে যে ওর সামনে যেতেই ইচ্ছে করছে না। ভালোবেসে ফেলেছি সত্যি। নিজের বিয়েকেই এখন নিজের রিয়েল লাইফে বিয়ে করতে হবে। এখন অফিসে একদম ভালো লাগছে না। দুপুর কখন হবে? ওকে নিয়ে লাঞ্চ করতে যাব, ভাবতেই ভালো লাগছে। আমি যে ওকে ভালোবাসি এটা এক্ষুনি জানাতে দেওয়া যাবে না, না হলে মজাটাই শেষ। আর কিছুদিন যাক, তারপর বলবো। দুপুরে গাড়ি নিয়ে ম্যামের সাথে বের হলাম। একবারও কোনো কথা বলিনি কেউ। আমার তো এমনিতেই ভয় করছে, না জানি কি বলে, রাগ করে আছে কিনা। চুপ থাকাই ভালো। কি ব্যাপার রাফিক, একটাও কথা বলছে না কেন? উগানটা এত চুপ করে তো থাকে না। আচ্ছা, ও কি ভয়ে আছে নাকি? ভাবতেই হাসি পাচ্ছে। আমি একবার জিজ্ঞেস করে দেখবো। না না থাক, ওসব কথা পরে হবে, এমনি কিছু বলা যাক। এই যে চুপ করে আছেন কেন? এমনি। গার্লফ্রেন্ড কয়টা আছে? যদিও জানি যে নেই, তারপরেও জিজ্ঞাসা করলো ম্যাম। নেই। গুড। বিয়ে করবেন না? দেরি আছে। কেন? এখনই প্যারা নিতে চাই না। এমনিতেই আপনি। এমনিতেই আমি কি? কিছু না। একটা কথা চিন্তা করলাম, বুঝলেন? কি? এখন থেকে আমার শাড়ির কুচি আপনিই ঠিক করে দিবেন। কি? মানে আপনার নতুন চাকরি। পারবো না। কেন? জানি নি পারবো না, তাই। পারতেই হবে। কালকে সকালে আমার বাসায় আসবেন, একসাথে অফিস যাব। কিন্তু। কিসের কিন্তু? বলছি মানে বলছি, বুঝলেন? আমার এমন ভীতু চেহারা অনেক ভালো লাগছে ম্যামের। আমাকে এসব কথা বলে মিটি মিটি হেসে চলেছে। আমি তা ভেবে পাচ্ছি না ম্যাম কি শুরু করেছে। হঠাৎ কি হলো? কালকে তো আমাকে সহ্যই করতে পারতো না, আজকে কি হলো কে জানে। আমি আর ম্যাম দুজনে একটা রেস্টুরেন্টে গেলাম। আমি সাধারণত ম্যামের সাথে এসে কোনো কথা বলি না, একটু থেকে একটু হলে রাগ দেখাতে হবে একদম ফ্রিতে, তাই এসে চুপ থাকাই ভালো। ম্যাম আমাকে বলল, কি খাবেন? আপনি যা খাবেন। আপনার কোনো পছন্দ নেই? না, আপনি যা খাবেন তাই হবে। তাছাড়া আমি বাসায় গেলে ভালো হতো, আম্মা কত সুন্দর করে রান্না করেছিল। আচ্ছা ঠিক আছে, কাল তোমার বাসায় যাব। সরি, আপনার বাসায় যাব। কেন? আন্টির হাতের রান্না খেতে। কেন, নিয়ে যাবেন না? নেব না কেন, অবশ্যই নেব। কখন যাবেন? সকালে। আপনি আমাকে নিয়ে যাবেন কেমন? সকালে অফিসে আসবেন না? না, কালকে ছুটি থাকবে, সমস্যা কি? কত কাজ পড়ে আছে, ছুটির একদিন যাওয়া যাবে।
আমার কোনো সমস্যা নেই, তাহলে আপনার কিসের সমস্যা হচ্ছে বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, যাবেন কালকে সকালেই। গুড। তো আজকে আমি অর্ডার দেই। ওকে। আচ্ছা একটা কথা বলুন তো, যে এর আগে কখনো কোনো মেয়েকে স্পর্শ করেছেন, আই মিন পার্সোনালভাবে? ছি ম্যাম, কি বলছেন? আমি এমন ছেলে না। আজকে যদি আপনি এটা ঠিক করে দিতে না বলতেন তাহলে এরকম কিছুই হতো না। আর আমি কিন্তু ইচ্ছে করে দেইনি। হুম, বুঝতে পেরেছি, আর বলতে হবে না। আচ্ছা, খাবার এসে গেছে, খেয়ে নিন, অফিসে যেতে হবে। আর হ্যাঁ, স্যারের কাছে একটা আবদার করেছিলাম, আপনাকে বলতে বলল। তো শুনি কি এমন আবদার করেছেন? আসলে আপনি এই কোম্পানি দেখাশোনা করেন, আর স্যার আরেকটা। তো স্যারকে বলেছি যে আমাকে যদি ওনার ওই কোম্পানিতে আমাকে বদলি করে দিত তাহলে ভালো হতো। বুঝতে পারলাম না, কি বলতে চাইছেন? মানে বলতে চাইছি যে আমাকে বদলি করে দিতে, মানে স্যারের পে হবে আপনার পে, আর আমি হব স্যারের। ও, তো হঠাৎ এই কথা মাথায় কেন আসলো? এমনি, আপনি এখন পারমিশন দিলেই হবে। কখনোই না। কি মানে আপনাকে বদলি করা হচ্ছে না, আর এখন তো কোনো মতেই না, আর কখনো হবেও না। ভুলে যান এসব, কাজে মন দিন। ওকে? একটু ভেবে দেখতেন আর কি। সব ভেবে ফেলেছি, ওসব বাদ দিয়ে খাওয়া শেষ করুন। আর কি খাচ্ছেন? কিছুই তো নিচ্ছেন না। চিকেনটা নিন। না না, ঠিক আছে। লজ্জা পেতে হবে না, এই যে আমিই দিচ্ছি, খান তো। হয়েছে, আপনি খান। সে তো খাচ্ছি। ম্যামের হলোটা কি? ব্যবহার কেমন চেঞ্জ হয়ে গেছে। আগের মতো রাগ দেখায় না, আগের মতো কথাও শোনায় না। এমনভাবে চলছে যেন কিছু একটা হয়েছে। কিন্তু কি হয়েছে? আমাকে নিয়ে লাঞ্চ করতে এসেছে, আবার আমাদের বাসায় যেতে চাইছে। না, কিছুতে একটা গোলমাল আছেই, বুঝতে পারছি না শুধু। আচ্ছা একবার জিজ্ঞাসা করে দেখব যে কিছু হয়েছে কিনা। রাগ করবে, থাক। রাফিয়া তো কি চিন্তা করছে? নিশ্চয়ই আমাকে নিয়ে চিন্তা করছে মনে হয়। আচ্ছা, আমাকে ওর কেমন লাগে? একবারও আমার দিকে ভালোভাবে তাকায়নি এখনও। একবার তো তাকিয়ে দেখতে পারে আমাকে। আচ্ছা, মনে হয় আমি ওর বশ হওয়ার কারণে সাহস পাচ্ছে না। এমনও হতে পারে যে লজ্জা পায়। যাই হোক, একটু কেয়ারিং হতে সমস্যা কোথায়? দুজনে কিছুক্ষণ পর বের হলাম। ম্যামেরা যে একদমই কাজে মন বসছে না। কোথাও একটা ঘুরে আসলে মন্দ হয় না, কিন্তু একাও যেতে ইচ্ছে করছে না। আচ্ছা, রাফিকে বলবো? ও কি যাবে? কিছু বললেই তো খালি অফিসে আর অফিস, এই কাজ সেই কাজ, মানে মাথা নষ্ট করে ফেলে। আর এখন অফিসে যেতে ইচ্ছে করছে না। শুনুন, আমার অফিসে যেতে ইচ্ছে করছে না। সে কি কথা ম্যাম? কিন্তু কেন? ইচ্ছে করছে না মানে করছে না, একটু ঘুরে আসতে ইচ্ছে করছে কোথাও। শরীর খারাপ লাগছে? আরে না। তাহলে শুধু শুধু না যাওয়ার কি কারণ? বললাম না ভালো লাগছে না, একবার বললে বুঝতে পারেন না। আচ্ছা ঠিক আছে, রাগ করবেন না কেমন? এই চলেন, ফুচকা খাবো। আচ্ছা আপনি যান, আমি অফিসে যাই। আপনিও যাবেন? বিয়ে সবসময় সাথে থাকে, মনে নেই? কি আর করার, চলুন। গাড়িটা এসে সোজা একটা ফুচকার দোকানের সামনে থামলো। ম্যাম তাড়াতাড়ি করে নেমে গেল, আমিও নেমে আসলাম। ম্যাম ফুচকা দেখে লাফিয়ে উঠল। আমি এটা বুঝতে পারছি না, মেয়েরা এত ফুচকা কেন খায়, কি স্বাদ পায়? সবসময় ফুচকা আর ফুচকা, যেন কোনো বিরিয়ানির প্যাকেট অনেক মারামারি করে জিতেছে। ম্যাম সোজা আমার হাত ধরে ভেতরে নিয়ে গেল। আমি ভেতরে যেতে অবাক। আরে এখানে এত মানুষ, তাও বেশিরভাগই মেয়ে, আর দু একটা ছেলে আছে, ওরা ওদের গার্লফ্রেন্ড। একজন আরেকজনকে কি সুন্দর করে খাইয়ে দিচ্ছে। এসব দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। বাবু খাইছো? কি সুন্দর করে বাবুদের খাইয়ে দিচ্ছে। দেখে বুকটা হাসিতে ভরে উঠল। তবে হাসি অপ্রকাশিত থাকাই ভালো, বাসায় যেয়ে হেসে নেব। ম্যাম আমাকে নিয়ে একটা টেবিলে বসলো আর ফুচকার অর্ডার করলো 1 প্লেট। কি কিপটা রে বাবা, নিজের জন্য শুধু অর্ডার করলো, আমাকে সাথে করে এনেছে আর আমাকে দেবে না? সামনে বসে নিজেই খাবে নাকি? অ্যাটলিস্ট একবার বলতে তো পারতো যে খাবো কি না, সেটাও বললো না। নিশ্চিত পেট খারাপ হবে, মনে রাখিস। একটু পর 1 প্লেট ফুচকা হাজির। দেওয়ার সাথে সাথে এই 2টা শেষ। এক গালে একটা করে দেয় আর নিমেষেই ফুরিয়ে যায়। কি আজব। এই যে মিস্টার উগান্ডা, দেখি হা করুন। কেন? ফুচকা খাবেন না বুঝি? দেখি হা করুন, এই নিন। এটা তো আপনি খাচ্ছেন, আমি অন্য প্লেটে অর্ডার দিই, আপনি খান। লাগবে না, এই একটা প্লেটই হবে, 2 জন মানুষের অত কিছু লাগবে না। এখন খেয়ে নিন। আচ্ছা আমি নিচ্ছি। কেন? আমি দিচ্ছি, পছন্দ হচ্ছে না? হা করুন বলছি। ওকে। ম্যাম 4টে খাচ্ছে আর আমি 1টা। তবে ভালোই লাগছে, কে আমাকে খাই দিচ্ছে এটা ভাবতে কেমন লাগছে। আর সব থেকে বড় কথা হলো ম্যাম আমাকে খাই দিচ্ছে। কল্পনা মনে হচ্ছে স্বপ্ন দেখছি। এমনটা হবে কে বলতে পারতো? আশেপাশে বেঞ্চে তো মেয়ের অভাব দেখছে না। আচ্ছা একটা মেয়েকে পড়াতে পারলেও তো হয়, প্রেম করবো না নাকি?
জীবনের কত সময় সিঙ্গেল থেকে যাব। এবার একটা প্রেম না করতে পারলে হবে না। আর ভালো মেয়ে হলে বিয়ে করে নেব, তবে মেয়ে পটাতে হবে তার আগে। ম্যাম খেয়াল করলাম আমি আশেপাশে কেমন করে তাকাচ্ছি, আর কিছু মেয়ে বারবার তাকাচ্ছে। বিষয়টি কী হচ্ছে? আমি কি লাইন মারতে চাচ্ছি কারোর সাথে? হঠাৎ করে ম্যাম খেয়াল করলো পাশ থেকে একটা মেয়ে আমাকে চোখ মারলো। আমি একটু একটু হাসছি, মেয়েটাও বারবার তাকাচ্ছে। ওরে উগান্ডার ঘরের উগান্ডা, আমি এখানে বসে ফুচকা খাচ্ছি আর উনি ওই দিক থেকে মেয়েদের সাথে ইটিস পিটিস খেলছে। দাঁড়াও, দেখাচ্ছি। ম্যাম আমাকে ঠাস করে একটা চড় মেরে দিল। সবাই একদম অবাক, আমি নিজেও তো অবাক। কি হলো এটা? আমি গালে হাত দিয়ে বসে আছি, সবাই চুপ করে দেখছে শুধু। ম্যাম মারলেন কেন? আমি এখানে বসে থাকতেও তুই অন্য মেয়ের দিকে তাকাচ্ছিলি কেন? এত বড় সাহস কি করে হয় তোর? কই? আমি মনে হচ্ছে কানা, কিছুই দেখিনি। আর ওই মেয়ে চোখ মারতে খুব ভালো পারে। থাপ্পড় চিনো? দাঁত একটাও গালে থাকবে না। তোমার সাহস হয় কি করে চোখ মারার? সরি আপু, আসলে বুঝতে পারিনি আপনি ওনার গার্লফ্রেন্ড। সরি। ওকে, নেক্সট টাইম যেন এমন না হয়, মাইন্ড ইট। আমি এখনও গালে হাত দিয়ে বসে আছি। ম্যাম এসে আমার পাশে বসলো। দোকানদারের ফ্রিজ থেকে বড় পেনে আমার গালে একটু দিল। আঙ্গুলে চাপ বসে গেছে। আমি শুধু দেখেই চলেছি, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। শুধু দর্শকের মতো তাকিয়ে আছি। খুব লেগেছে? না। কি না? ফুলে গেছে তো? অনেক জোরেই লেগেছে, তাই না? সরি। সত্যি কিছু হয়নি। আবার বলে কিছু হয়নি? দেখছি তো লাল হয়ে গেছে, ব্যথা করছে মনে হয় খুব। আচ্ছা, আপনি হঠাৎ এমন করছেন কেন? কেমন? এই যে কেমন যেন আপনার আচরণ পাল্টে গেছে। আপনি সে আগের মতো নেই, একদম পাল্টে গেছেন। আপনার কাছে এমনটা মনে হচ্ছে তাই। আমি আগের মতোই আছি, বুঝলেন? আচ্ছা, রাগ না করলে একটা কথা বলি। হুম। আপনি শুধু শুধু আমাকে মারলেন কেন? আমি তো সিঙ্গেল, তাই একটা লাইন মারার চেষ্টা করছিলাম। এতে আপনার কি হলো বুঝতে পারছি না। বুঝতে হবেও না গাধা। একটা কথা মন দিয়ে শুনে রাখুন, কখনো কোনো মেয়ের দিকে তাকাবেন না, কখনো কাউকে ভালোবাসবেন না, কখনো কোনো মেয়ের সাথে মিশবেন না। কথা ক্লিয়ার? কিন্তু কেন? আপনি কেন এসব বলছেন? ইচ্ছে হয়েছে তাই বলছি। এত দেখতে ইচ্ছে করলে আমাকে বলবেন, কেমন? আপনাকে কেন বলবো? এত প্রশ্ন করেন কেন? আমি প্রশ্নের উত্তর দিতে পারবো না। ব্যথা কমেছে? হুম। আচ্ছা চলুন, আপনাকে বাসায় পৌঁছে দিই। অফিস? আজকে আর যেতে হবে না, আর কালকে সকালে আমাকে মনে করে নিতে আসবেন বলে দিলাম। ওকে। ম্যাম আমাকে বাসায় পৌঁছে দিয়ে চলে যায়। আমি বাসায় এসে আম্মুকে ডাক দিলাম। আম্মু। হ্যাঁ বল। আব্বু বাসায় এসেছে নাকি এখনো আসেনি? আরে বাবা, বেড়াতে গেছে কদিন, থাক না। এমনিতে তো কোথাও ও যায় না। কেন, কিছু হয়েছে নাকি? না, কিছু না। বলছি যে কালকে সকালে কিছু স্পেশাল রান্না করবে। কেন? কালকে আমাদের বাসায় আমাদের অফিসের ম্যাম আসবে, মানে স্যারের মেয়ে। তাই নাকি? দেখতে কেমন রে? কেন? না, এমনি। তোর পছন্দ হয় না? আম্মা আবার সেই কথা? তোমাকে নিয়ে আর পারলাম না। উনি আমার বস, এভাবে ওনার সামনে যদি বলো তাহলে চাকরি উপরে উঠে যাবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, যা ফ্রেশ হয়ে নে। দেখতে দেখতে রাত হয়ে এসেছে। ম্যাম সোফায় বসে টিভি দেখছে। তখনই ম্যামের আব্বু এসে বসলো ম্যামের পাশে। কি আব্বু, ক্লান্ত মনে হচ্ছে? না রে মা, আসলে তোর বিয়ের কথা ভাবছি। ছেলে দেখছি তোর জন্য, কিন্তু পছন্দ হচ্ছে না, তাই আর কি। আব্বু আমি এক্ষুনি বিয়ে করব না। কেন? এখন তো সব কমপ্লিট, আর তুই তো বড় হয়েছিস। আচ্ছা, তোর কি কোনো পছন্দ আছে? বলতে গেলে আছে। কি বলছিস? আগে বলবি না? আমাকে এত কষ্ট করে ছেলে খুঁজতে হয় না। তাহলে ছেলেটা কে? তুমি রাজি হবে তো? দেখো আব্বু, আমি কিন্তু অনেক ভেবে বলছি। ছেলেটা অনেক ভালো। আচ্ছা বল তো। রাফির কথা বলছি। রাফি? মানে তোর পিয়ে? হুম। হ্যাঁ, ছেলেটা অবশ্য ভালো। এতদিন আমার সাথে কাজ করছে, অনেক বিশ্বস্ত। এমন ছেলেও পাওয়া যায় না আজকাল। আচ্ছা তাহলে কথা বলবো। আব্বু রাফিকে আমি পছন্দ করি, এখনও ওকে বলিনি। আর আমি চাই কিছুদিন পর বলবো। আগে আরেকটু দেখে তারপর তোমাকে বলবো। আচ্ছা, তুই যা ভালো মনে করিস। তোর আম্মুকে খবরটা দেই, মেয়ের বিয়ে নিয়ে টেনশন যেন আর না করে। হুম। ম্যাম মনে মনে অনেক খুশি। আব্বু রাজি হয়ে গেছে, এখন শুধু ওকে বলতেই যতটুকু বাকি। ওকে একটা ফোন করব, একটু কথা বলতে ইচ্ছে করছে। কি করছে এখনও? শুয়ে আছে মনে হয়, নয়তো কাজ করছে অফিসের। এসব নিয়েই তো থাকে। বিয়ে হয়ে এত কাজ করে, আর বিয়ে হয়ে যখন বস হবে তখন তো আমাকে মনেই রাখবে না, কাজের ভেতরে ঢুকে থাকবে। অবশ্য
একটা চুক্তি করে নেব যে বউকে তার প্রাপ্য সময় না দিলে কঠোর শাস্তি পেতে হবে। আচ্ছা, একটা ফোন করে দেখি কি করছে। আমার ফোন এদিকে আম্মুর কাছে, আমার আব্বুর সাথে কথা বলছে, আর আমি বসে বসে টিভি দেখতে ব্যস্ত। কালকে অফিস যেতে হবে না, তাই অত প্যারা নেই। ম্যাম ফোন করতেই দেখলো ফোন ব্যস্ত, হয়তো কার সাথে কথা বলছে। এইসব ভেবে আবারও ফোন দিল, এখনও ব্যস্ত। মনে মনে ভাবছে এতক্ষণ ধরে কার সাথে কথা বলছে। আবার ভাবলো দরকারি কোনো কথা হবে, কিন্তু তার একটু চিন্তা হতে লাগলো। কিছুক্ষণ পর আবারও কল দিল, এখনও ব্যস্ত দেখাচ্ছে। এবার রাগ হচ্ছে ম্যামের। কার সাথে এত কথা বলছে? কি কথা বলছে? এতক্ষণ ধরে কেউ কথা বলে? নিশ্চয়ই কোনো মেয়ের সাথে কথা বলছে। কুত্তা, তোরে আজকেই মেরে ফেলবো। এদিকে এতক্ষণে আমাকে ফোন দিয়ে গেল আমার আম্মু। আমি ফোনটা হাতে নিতে চমকে উঠলাম। ম্যাম মেসেজ করেছে। তাড়াতাড়ি করে আমি মেসেজগুলো পড়তে লাগলাম। উগান্ডা কোথাকার, কার সাথে এত ফোনে কথা বলছিস? সেই কখন থেকে তোকে ফোন করছি, একবার চোখেও পড়ছে না। অন্ধ হয়ে গেছিস নাকি? বুঝেছি, গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিস। আর আমার কাছে বলিস কি যে আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আমি কখনো প্রেম করিনি। পিটিয়ে তোর প্রেম করা আমি বের করছি। তোকে কুচি কুচি করে কেটে উগান্ডাবাসীকে ফ্রিতে ডেলিভারি করাবো, মনে রাখিস। কুত্তা কোথাকার, তোকে তোকে পুলিশে দেব। না, পুলিশে না, তোকে আমি নিজের হাতে মারবো। এত রাগ হচ্ছে যে ফোনের ভেতর দিয়ে যদি আসতে পারতাম তোকে আজকে প্রেম করা দেখিয়ে দিতাম। ম্যামের এত বড় একটা বক্তব্য দেখে আমার চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। হঠাৎ করে এমন কথার কোনো মানেই খুঁজে পাচ্ছি না। ম্যামের কি হয়েছে? এমন করে কথাগুলো কেন বললো? আর ফোনে তো আম্মু কথা বলছিল। আচ্ছা, আমি একবার ফোন করে দেখি কি হয়েছে। কোনো দরকারি কাজের জন্য ফোন করেছে হয়তো, তাই আমাকে না পেয়ে এমন রেগে গেছে। এদিকে ম্যাম ফোনটা ছুঁড়ে ফেলতেই সোজা দরজার কাছে চলে গেল। কি জন্য যেন রাগ হচ্ছে খুব, সাথে কান্নাও পাচ্ছে। আব্বা আম্মু কখনোই আমাকে কাঁদতে দেয়নি। যা চেয়েছি তাই পেয়েছি, আর এখন এই উগান্ডার জন্য আমাকে কাঁদতে হচ্ছে। কেন আমার সাথে এমন হলো? বলতেই পারতো যে ওর গফ আছে। কেন আমাকে এখন এত কষ্ট পেতে হচ্ছে? কি করেছি ওর যে এমন শাস্তি পেতে হচ্ছে? কি করব এখন? ওকে মেরে ফেলতে ইচ্ছে করছে। এসব ভাবতে হঠাৎ করে ফোনটা বেজে উঠল। ম্যাম ফোনের শব্দে চমকে উঠল। তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে ফোনটা হাতে নিল। ভেজা চোখে ফোনের দিকে তাকিয়ে দেখলো আমি ফোন করেছি। এত কষ্টের মাঝেও কেমন যেন একটা ভালো লাগা কাজ করছে তার মনে, যেন সব কষ্টের ওষুধ পেয়ে গেছে ম্যাম। ফোনটা হাতে নিয়ে খাটের উপর বসে পড়ল। চোখ নাক মুছতে মুছতে ফোনটা ধরলো। হ্যালো ম্যাম। কি? না মানে আপনি মেসেজ করেছেন, ভাবলাম কোনো দরকারি কাজ ছিল, আর আমাকে না পেয়ে আপনি রেগে গেছেন। কার সাথে কথা বলছিলেন? গার্লফ্রেন্ড, তাই না? আগে বললেই পারতেন, তাহলে আর ডিস্টার্ব করতাম না। কেন আগে বললেন না? আর আপনি যা ভাবছেন তা না। হ্যাঁ, বুঝতে পেরেছি। থাক, আর আপনাকে বোঝাতে হবে না। কিন্তু মিথ্যা কথাটা না বললেই পারতেন। আপনি কেন আমার কাছে মিথ্যা বললেন? কাউকে ভালোবাসেন এটা কেন লুকিয়ে রাখলেন? ম্যাম আপনি কান্না করছেন, কি হয়েছে ম্যাম? কেউ কিছু বলেছে? যে বলার সে তো বলেই দিয়েছে, আর আমিও বুঝে গেছি। আপনাকে ডিস্টার্ব করব না। আপনি কথা বলুন, ভালো থাকুন। ম্যাম আপনার কথা ভুল হচ্ছে। ফোনে আমি না, আম্মু কথা বলছিল, আব্বুর সাথে কথা বলছিল, আর তখন আপনি ফোন দিছেন। সত্যি? হ্যাঁ, কিন্তু আপনি কান্না করছেন কেন সেটাই তো বুঝতে পারছি না। কিছু হয়েছে নাকি কেউ কিছু বলেছে, নাকি কোম্পানির কিছু হয়েছে? যা হয়েছিল তা এখন ঠিক হয়ে গেছে, আর কিছুই করতে হবে না। আগে বললেই তো হতো। আম্মু কথা বলছিল, এত দেরি করে বললেন কেন? আপনি বলার সুযোগ দিলেন কোথায়? নিজেই তো কথা বলে যাচ্ছেন, একবার আমাকে বলার সুযোগ দিলেন কোথায়? আচ্ছা, সরি। কান্না কেন করছিলেন? এমনি, আমার মন ভালো না। কেন? পরে বলবো। কি করছেন এখন? কিছু না, টিভি দেখছিলাম, আর এখন আপনার সাথে কথা বলছি। আচ্ছা, কোন কাজের জন্য ফোন দিয়েছিলেন? এমনি। কেন? কাজ ছাড়া ফোন দিতে মানা আছে নাকি? বলেছি কখনো? আমি ভাবলাম এত রাগ করেছেন, মনে হয় কোনো ভুল করে ফেলেছি, ভয় হচ্ছিল আর কি। থাক, এত ভয় পেতে হবে না। চকলেট খেতে ইচ্ছে করছে। এখন এ রাতে? রাত হলে বুঝি চকলেট খেতে হয় না? আমি সেটা বলিনি। আচ্ছা খান। কিভাবে খাবো? নেই তো কাছে। আচ্ছা তাহলে কালকে সকালে খাবেন, এখন ভাত খান। কেউ খাইয়ে দেয় না তো। আন্টিকে বলুন, খাইয়ে দেবে নিশ্চয়ই। কেউ দিচ্ছে না, সবাই ঘুমিয়ে গেছে। ক্ষুধাও লেগেছে প্রচণ্ড। কি করব? কি করবেন কি জানি। কিছুই জানেন না? আচ্ছা, আমার জন্য একটু খাবার নিয়ে আসুন না। খাবার নিয়ে? খাবার নিয়ে মানে কি? আমি কোত্থেকে আনবো? বাসা থেকে। আন্টি যা রান্না করেছে। এখন কিভাবে আনবো? আর কিসব বলছেন? এখন আপনাদের বাসায় কেমন করে যাব?
আচ্ছা, একটা কাজ করেন, বাসা থেকে বের হয়ে সোজা চৌরাস্তার ডান পাশে চলে আসুন। ওখানে যে বেঞ্চ আছে ওটাতে এসে বসুন। কেন? এত রাতে ওখানে কেন যাব? বলছি আসতে, তাই আসবেন। আর হ্যাঁ, খাবারটা সাথে করে নিয়ে আসবেন। 5 মিনিটের ভেতর যেন পাই। আমি বের হচ্ছি। আরে শুনুন, তারা কি এই ফোনটা কেটে দিল? ইস! ম্যাম ফোনটা কেটে দিয়ে খাটের উপর উঠে নাচতে লাগলো। অনেক খুশি লাগছে, অনেক ভালো লাগছে। শুধু শুধু বেচারাটাকে অনেকটা কথা শুনিয়ে দিলাম। আন্টি কথা বলছিল, তাহলে তখন আমি আরও কি না কি ভাবছিলাম। তবে যাই হোক, এখন তো দেখা হবেই। আসলে ওকে দেখতে খুব ইচ্ছা করছিল, তাই খাবারের বাহানাটা করতে হলো। আর এখনও তো কিছু খাইনি আমি, ওর হাতেই আজকে খাবার খাবো। আমিও কিছু নিয়ে যাই। কেমন যেন লাগছে, এত রাতে ওর সাথে দেখা করতে যাচ্ছি, ভাবতেই কেমন জানি লাগছে। তাড়াতাড়ি করে ম্যাম কিচেনে গেল আর কিছু খাবার নিয়ে সাথে করে বেরিয়ে পড়ল। যাওয়ার সময় চোখে কাজল লাগিয়ে গেছে, ঠোঁটে হালকা লিপস্টিক। এতে যেন অন্ধকার আর আলোকিত হয়ে গেছে। ম্যাম এমনিতে অনেক সুন্দরী। অনেক বিজনেসম্যান ম্যামকে বিয়ের প্রস্তাব দিচ্ছে, কিন্তু ম্যামের কোনো ছেলেই পছন্দ হয়নি। দেখতে দেখতে ম্যাম চলে আসলো, গাড়ি সাইড করে নেমে আসলো, বেঞ্চে বসে অপেক্ষা করতে লাগলো। এখন আমি আসিনি। একা রাতে একা থাকতে কেমন জানি লাগছে। এতক্ষণে তো চলে আসার কথা। এসবই ভাবছিল। এদিকে আমি একটু পর খাবার নিয়ে চলে আসলাম। ম্যামকে দেখলাম বসে আছে আর আমার দিকে তাকিয়ে আছে, যেন অপেক্ষা করে বসে আছে। ম্যাম আমাকে দেখতেই একটা মুচকি হাসি দিল, যেন শরীরের ভয়টা কেটে গেছে। আমি এসে বসে বললাম, খাবারের বক্সটা পাশে রাখলাম। এই যে আপনার খাবার। আন্টি রান্না করেনি? করবে না কেন, করেছে রান্না, কিন্তু খেতে ইচ্ছে করছিল না। ভাবলাম আপনাদের বাসার খাবার খাবো আজকে। কিছু মনে করেননি তো? না না, কি মনে করব। নিন, এবার বাসায় চলে যান আর খেয়ে নিন। বাসায় যাওয়ার জন্য এখানে এসেছি নাকি? বাসায় যাব, কিন্তু এখন যাব না, একটু পরে যাব, বুঝলেন? এখন কি করবেন? এই যে আমিও এনেছি আপনার জন্য কি? খাবার। আপনি এনেছেন আর আমি আনবো না? আমি তো বাসায় যেয়ে খেয়ে নেব, আপনি কেন আনতে গেলেন? চুপ, এনেছি, ইচ্ছে করেছি তাই। কোনো কথা আছে? এনেছি যখন তখন খেতে হবে। একদম বেশি কথা বললে আচ্ছা কি করব পরে দেখা যাবে। এখন আমাকে খাইয়ে দিবেন। মানে ম্যাম, আপনি কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? আপনি কি সুস্থ আছেন, নাকি আপনার শরীর খারাপ? কিছু একটা মনে হচ্ছে হয়েছে। কি হবে? কিছু হয়নি। আর এত অবাক হওয়ার কিচ্ছু নেই। আমার হাতে ব্যথা, তাই খেতে পাচ্ছি না। আচ্ছা, আপনি কি কত রাগে ছিলেন? হঠাৎ এমন চেঞ্জ কেমন করে হয়ে গেলেন? তাই বুঝি? অনেক রাগী ছিলাম আগে? হ্যাঁ, অনেক রাগী ছিলেন। তাই? না মানে ওভাবে বলতে চাইনি। রাগী ছিলেন, ভালো ছিলেন, মানে এমনি মুখ ফুসকে বেরিয়ে গেছে। সরি ম্যাম। আমার ভীত মুখটা দেখে নিজের হাসি আর থামিয়ে রাখতে পারলো না। ওখানে আমার সামনে হাসতে লাগলো, যেন হাসিটা থামছেই না। আমিও ম্যামের মুখের দিকে তাকিয়ে আছি। ম্যামের মুখে এমন হাসি প্রথম দেখতে পেলাম। এমনিতেই খুব সুন্দর, তার উপরে এই হাসিটা যেন আরও সুন্দর করে তুলেছে ম্যামকে। আমার চোখের পলক যেন পড়ছে না, আবারও চোখে শুধু ম্যামকে দেখছি, আর সব কিছু যেন ভুলেই গেছি। ম্যাম লক্ষ্য করলো আমি তার দিকে তাকিয়ে আছি। আমি অবাক চোখে তাকিয়ে দেখছি। ম্যাম কিছুটা লজ্জা পেল, চোখ নামিয়ে নিল। মুচকি লাজুক হাসিটা ফুটে উঠেছে ঠোঁটে। এ যেন হাজারটা অনুভূতি দিয়ে গড়া কোনো এক অমূল্য অনুভূতি। তখন ইমা বলল, কি দেখছেন? আপনাকে। আমাকে কেন দেখছেন? কি এমন দেখার আছে? আপনার হাসিটা খুব সুন্দর। তাই? না না মানে হ্যাঁ, মানে না এমনি। কি থেকে কি বলে ফেলেছি ম্যাম, কিছু মনে করবেন না ম্যাম। মুখ থেকে বেরিয়ে গেছে আর কি। অপ্রস্তুত হয়ে এতক্ষণে খেয়াল করলাম যে ম্যাম বুঝতে পেরেছে যে তার দিকে তাকিয়েছিলাম। আমি তো একটু ঘুরেছিলাম বলতে গেলে। আচ্ছা ঠিক আছে, ক্ষুধা লাগছে? খেয়ে নিন, খাবার তো এনেছি। বললাম না হাতে ব্যথা। আমি খাইয়ে দিলে আপনি খাবেন? রাগ করবেন না তো পরে? না, আর আমিও আপনাকে খাইয়ে দিব। কিন্তু আমি কেন খাইয়ে দেব? আপনি আমার পিয়ে, সো আপনিই তো খাইয়ে দিবেন, তাই না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ম্যাম আমাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে আর আমি ম্যামকে খাইয়ে দিচ্ছি। ম্যাম খাচ্ছে আর মুসকে মুসকে এসে চলেছে। কেমন যেন লাগছে। এই রাতে ল্যাম্পপোস্টের নিচে বসে ভালোবাসার মানুষের হাতে খেতে পেরে ম্যামের মুখে হাসির ছোটা যেন খেলে বেড়াচ্ছে। এমন রোমান্টিক মুহূর্ত কজনের ভাগ্যে থাকে। আমি সত্যি অনেক লাকি। এসব ভাবতে ভাবতেই ম্যাম হঠাৎ করে আমার আঙ্গুলে কামড় দিয়ে বসলো। খেয়ালই করে নিজে আমার আঙ্গুলে কামড় লেগেছে। শুধু মনে মনে ভেবেই চলেছে অনেক কথা। আমি ম্যামকে বললাম, আরে আরে ম্যাম ছাড়ুন আমার আঙ্গুল। সরি, খেয়াল করিনি। আমার আঙ্গুল খাবার না, এখানে তো খেয়ে নিচ্ছিলেন। বাবা কি ভয়ানক কথা। আমার কথা শুনে ম্যাম হেসে দিল।
আচ্ছা ঠিক আছে, কষ্ট পেলে আমার আঙুলে কামড় দিয়ে শোধ নিতেই পারেন। মানা করেছে কে? আমি কাউকে কষ্ট দিতে পারি না। সত্যি? হুম। আমাকে কেন দেন তাহলে? আপনাকে? কী সব বলছেন? আমি আবার আপনাকে কখন কষ্ট দিলাম? এমনিই বললাম। আচ্ছা সকালে নিতে আসবেন কিন্তু। হ্যাঁ মনে আছে, বলতে হবে না। আচ্ছা একটা কথা বলতে চাচ্ছিলাম, সময় পাইনি তাই বলে উঠতে পারিনি। বলুন। আমার 3 দিনের ছুটি লাগবে। কেন? আসলে এক বন্ধুর বিয়ে, ওখানে যেতে হবে। আমার বেস্ট ফ্রেন্ড, না গেলে মাইন্ড করবে, বুঝতেই তো পারছেন। আচ্ছা ঠিক আছে, কবে যাবেন? কালকে সন্ধ্যার সময় যাব, যদি ছুটি দেন। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ ম্যাম। আচ্ছা খাওয়া তো শেষ, পেট ভরেছে? হুম। আপনাকে ধন্যবাদ খাবারের জন্য। আন্টির হাতের রান্না তো অনেক মজার দেখছি। আচ্ছা একদিন আপনাকেও আমাদের বাসায় নিয়ে যাব, দেখব কত খেতে পারেন আম্মুর হাতের রান্না। ওকে, আজ তাহলে উঠি। শুনুন। হ্যাঁ। না কিছু না, গুড নাইট। গুড নাইট। বাই। বাই। সাবধানে যাবেন। আচ্ছা ঠিক আছে। ম্যাম গাড়ি করে বাসায় চলে আসলো। আমি চলে এসেছি। আমি এসে বিছানায় শুয়ে পড়লাম। মনের ভিতর অজানা অনেক কথাই, অনেক প্রশ্নই ঘুরছে, যার উত্তর এখনো পাইনি। হঠাৎ করে ম্যাম আমার প্রতি এত কেয়ারিং হয়ে গেল কি করে? এমন করে যেন কথা বলে, যেন অনেক ভালোবেসে কথাগুলো বলে। কিছুই বুঝতে পারছি না। আগের থেকে অনেক বদলে গেছে। এখন অকারণেই ফোন করে, কোনো মেয়ের সাথে কথা বলতে দেয় না। এসবের মানে কি হতে পারে? তাহলে ম্যাম কি আমাকে ভালোবাসে? দূর, কি ভাবছি, এটা কিভাবে সম্ভব? কিন্তু ওর ব্যবহারগুলো কেমন যেন ভাবনায় ফেলে দিচ্ছে বারবার। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ম্যামও ঘুমিয়ে পড়েছে এসেই। দেখতে দেখতে রাত কেটে গেল। সকালে উঠেই ম্যাম আম্মুকে ডাকছে। আম্মু, আম্মু। কি হলো? নাস্তা রেডি করছি তো, ডাকছিস কেন? এদিকে আসো না। আচ্ছা আসছি। কিরে কি হয়েছে? এই সকাল সকাল তোর কি শুরু হলো বলতো? আম্মু রাগ করছো কেন? আমার কিউট আম্মুটা। তোদলাচ্ছিস কেন? কিছু হয়েছে নাকি তোর? আমার অনেক কাজ পড়ে আছে, যা বলবি তাড়াতাড়ি করে বল। তোর জন্য, তোর আব্বুর জন্য নাস্তা রেডি করতে হবে। অফিস যেতে হবে না? না আম্মু, আজকে অফিস নেই। নেই মানে কি? কই, তোর আব্বু তো আমাকে কিছু বললো না। না থাকলে তো বলে দিত। ও ভাই ডিয়ার আম্মু, আজকে শুধু আমার অফিস নেই, বুঝলে? কেন, কি হয়েছে? নাকি কোথাও যাবি? আজকে রাফির বাসায় যাব, আমাকে ইনভাইট করছে আজকে, ওখানে যেয়েই নাস্তা করব। কি বলছিস? তাহলে আমি তো এত কিছু রেডি করলাম। কিচ্ছু চিন্তা করো না, আজকে তুমি আর আব্বু মিলে সব নাস্তা শেষ করে দিবে। কি পারবে না? হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আচ্ছা শোন, কালকে তোর আব্বু তোর কথা আমাকে বলল। সত্যি কি তুই ওকে পছন্দ করিস? হ্যাঁ আম্মু, অনেক পছন্দ করি। একদম আলাদা রকমের একটা ছেলে। এখানে আমার কোনো দুটানা নেই আম্মু। জামাই হিসাবে তোমাদের ভালোই মানাবে, আর তোমাদেরকে কখনো অসম্মান করবে না, এমন ছেলে ও না। মেয়েটা আমার দেখছি একেবারেই গেছে। একদিন নিয়ে আয়, কথা বলে আমরা। এখন না আম্মু, আর কদিন যেতে দাও, তারপর আনবো। আজকে আমাকে নিতে আসবে একটু পর। তাই নাকি? তো একবার এখান থেকে নাস্তা করে গেলেই তো হয়, খালি পেটে যাবি নাকি? ও তুমি বুঝতে পারবে না আম্মু। শোনো না, একটা কথা জানতে চেয়েছিলাম। তো বল না, আমার মেয়ের কি জানতে ইচ্ছে করছে। বলছে যে আব্বুকে বলো না যেন পরশু অফিস না যায়। ওই দিন তো তোমাদের বিবাহ বার্ষিক। আব্বু কখনোই শোনে না আমার কথা, অফিসে যেতেই হবে ওনার। কেন, চলে তো আসি তাড়াতাড়ি, সমস্যা কি? তাড়াতাড়ি আসলে হবে না, এবার যেন না যায়। এবার সকাল থেকেই বাসায় থাকতে হবে, কোনো কথা চলবে না, বুঝলে? আচ্ছা ঠিক আছে, বলবো। আচ্ছা আমি এখন আসি, রান্না বাকি আছে এখনো, শেষ করতে হবে তো। আচ্ছা যাও, আর রাফি এলে আমাকে একবার বলবে, কেমন? আচ্ছা ঠিক আছে, আর কিছু চিন্তা করতে হবে না। আমি ফ্রেশ হতে যাচ্ছি, তুমি যাও। আচ্ছা আমি এখন গেলাম। এদিকে সে কখন সকাল হয়ে গেছে, কিন্তু আমার ওঠার কোনো খেয়ালই নেই। ম্যামকে যে আজকে সকালে আনতে যেতে হবে একদমই ভুলে গেছি। নাক টেনে যেন ঘুমের বিভোরে হঠাৎ আম্মুর ডাকে ঘুম ভাঙলো। এই রাফি, রাফি, আরে ওঠ না, দেরি হয়ে যাচ্ছে। আম্মু, এত সকালে ডাকছো কেন? আরে আজকে না তোর স্যারকে আনতে যাবি? সকাল তো হয়ে গেছে, নাস্তাও করা রেডি প্রায়। ও শিট, আগে বলবা না? অনেক দেরি করে ফেললাম মনে হয়, আবার রাগ শুনতে হবে। চোখ মুছতে মুছতে ফ্রেশ হতে গেলাম। তখন থেকে ডাকছি, তাও তোর কোনো হুঁশ নেই। আমি কি করব? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে।
আচ্ছা আমি হচ্ছি তো। আমি তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠেই ফ্রেশ হতে চলে গেলাম। দেরি হয়ে গেলে আবার 100 কথা শুনিয়ে ছাড়বে। কে চায় এত রাগ শুনতে? কোনো রকমে ঠিকঠাক হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। না জানি গেলে কি বলবে। অবশ্য অতটাও দেরি হয়নি, তবে ঠিকমতো যেতে পারলেই হয়। এদিকে ম্যাম আয়নার সামনে নিজেকে বসিয়ে রেখে ভাবছে, আজকেও শাড়ি পরবো, নীল রঙের শাড়িটা পরবো, তার সাথে রাফির দেওয়া চুড়ি টিপ পরবো আজ। আচ্ছা রাফি কোনটা পছন্দ করে, কাজল নাকি সুরমা? একবার ফোন করে জেনে নেই। হ্যাঁ এটাই ঠিক হবে। ম্যাম ফোন দিতে আমি ফোনটা ধরলাম। হ্যাঁ কোথায় আপনি? এই তো ম্যাম, আমি তো এসে গেছি। মাত্র আপনাদের বাসার গেটে ঢুকলাম। ম্যাম একটু দেরি করিনি কিন্তু, রাগ করবেন না আবার, ঠিক টাইমে চলে এসেছি। আচ্ছা আসুন, আপনাকেই দরকার ছিল। তাড়াতাড়ি আমার রুমে চলে আসুন, আপনি একদম ঠিক টাইমে এসেছেন। রাফি তো চলে এসেছে, শাড়িটাও পরিয়ে দেব, আর সুরমানা কাজল দিব সেটাও শুনতে পারবো। পোকারামটা একটা একদম ফুসকার মতো। আমি কলিং বেল বাজাতেই ম্যামের আম্মু দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তুমি রাফি? জি আন্টি, কেমন আছেন আপনি? ভালো আছি, তুমি কেমন আছো? জি আন্টি ভালো। আরে ভিতরে আসো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথা বলছো, ভিতরে আসো। জি। জানো তোমার কথা ইমার আব্বু সবসময় বলে, এতদিন আমাদের অফিসে কাজ করছো, কখনো আমাদের বাসায় আসোনি, এই প্রথমবার আসলে। জি আন্টি, আসলে সুযোগে ওঠেনি। আন্টি স্যার কোথায়? উনি ওনার বন্ধুর বাসায় গেছে, আসতে একটু দেরি হবে। উপরে যাও, দেখো ইমা ওর রুমে আছে। জি। আমি ম্যামের রুমের সামনে এসে দরজায় নক করলাম। ম্যাম ভেতরে আসতে বলল। আমি ভেতরে ঢুকে অবাক হয়ে গেলাম, বুঝতে পারছি না কী করব। ম্যাম নিজে নিজে শাড়ি পরার ট্রাই করছিল, কিন্তু কিছুতেই পারছিল না, শুধু এলোমেলো হয়ে যাচ্ছিল। এমন সময় আমি ঢুকে পড়লাম। আমি ভাবছি, শাড়ি যখন পরেইছে তখন আমাকে ভেতরে কেন আসতে বলল? মাথায় কি কিছুই নেই? না পারছি কিছু বলতে, না পারছি সইতে। চোখের সামনে যেন টকটকে একটা পদ্ম ফুল দাঁড়িয়ে আছে, শুধু হাত বাড়িয়ে দেওয়াই বাকি। আমি শুধু তাকিয়ে আছি। ম্যাম লক্ষ্য করলাম আমি একভাবে তাকিয়ে আছি তার দিকে, যেন পাথরের মূর্তি হয়ে গেছি। একটা মুচকি হাসি দিয়ে ম্যাম বলল, এই যে কি দেখছেন? না না কিছু না, সরি, আমি বাইরে যাচ্ছি, আপনি চেঞ্জ করে নিন। এই দাঁড়ান, দাঁড়ান বলছি। আমি কিছু দেখিনি, সত্যি বলছি ম্যাম। আপনি আসতে না বলে কখনোই ভেতরে আসতাম না, সরি। আরে এদিকে আসুন তো, আপনাকে আসতে বলেছি এসেছেন তো চলে যাচ্ছেন কেন? যেতে বলেছি? না কিন্তু আপনি। আচ্ছা হয়েছে, এখন এদিকে আসুন, শাড়িটা পরিয়ে দিন। আপনি আমি পরিয়ে দেব? এখানে আর কেউ আছে কি? আপনিই তো আছেন, তাহলে নিশ্চয়ই আপনাকে বলছি। হুম। নিন তাড়াতাড়ি করুন। আমি ম্যামের কাছে গিয়ে ম্যামের শাড়িটা নিয়ে ম্যামের কোমরে পেঁচাতে লাগলাম। ম্যাম মুখে বললেও ভেতরে অনেক তার ভয় কাজ করছে। বুকের ভেতর যেন কেউ জোরে জোরে আঘাত করছে। বুকের মাঝে নিঃশ্বাসটা কেমন যেন আটকে যাচ্ছে। সেদিনকার মতো অজানা অনুভূতি যেন তাকে মেরে ফেলতে চাইছে। নিঃশ্বাস ঘন হতে চলেছে, নিজেকে এক শ্বাসকষ্টের রোগী মনে হচ্ছে তার। আমি এদিকে শাড়ির কুচিটা ঠিক করতে লাগলাম, কিন্তু শোক বারবার ম্যামের সুঠাম দেহের কাছে হার মানছে। কোমরের আঁকাবাঁকা চিত্র যেন নদীর ঢেউকেও হার মানাবে। তবুও নিজেকে সংযত রেখে আমি কুচিটা ম্যামের হাতে তুলে দিলাম। আজকে ম্যাম নিজেই কুচিটা পরে নিল, কারণ এতটা অনুভূতি আর নিতে পারছে না, যেন আক্রোশে ক্রমশই আক্রান্ত হয়ে পড়ছে। আমি বসে পড়লাম, নিচের কুচিটা ঠিক করতে থাকলাম। একটু পরে হঠাৎ করে ম্যামের সোনালি বর্ণের পেটের মাঝে নজর পড়ে গেল। না যেতেও আটকে গেলাম, নিজেকে সামলে নিয়ে আবার কুচিটা ঠিক করতে ব্যস্ত। ম্যাম শুধু তাকে এসে চলেছে আর মনে মনে ভাবছে, এমন করে যদি সবসময় আমার পাশে থাকো তো আর কিছুই লাগবে না আমার, শুধু তোমাকে চাই রাফি। আমি সব কিছু ঠিক করে যে উঠতে যাব, তখন আবারও সেই জায়গায় নজর পড়ে গেল। আমি কিছুক্ষণ ওভাবেই তাকিয়ে আছি। ম্যামও লক্ষ্য করলো আমি একভাবে তার নাভির দিকে তাকিয়ে আছি। লজ্জায় কিছু বলতে পারছে না, মুখটা লাল হয়ে যাচ্ছে। আমাকে কিছু বলতেও পারছে না, এমন করে তাকিয়ে আছি যেন কোনো সপ্তম আশ্চর্য দেখে ফেলেছি। এদিকে আমার মনে হচ্ছে যেন একটু ছুঁয়ে দেই, অন্য কোনো দিকে আমার আর হুঁশ নেই। আমার হাতটা আস্তে আস্তে উঠে নাভির পাশে একটা আঙ্গুর রাখতেই ম্যাম চমকে উঠল। শরীরটা একটা ঝাঁকুনি দিয়ে উঠল, শরীরের লোমগুলো যেন শিহরিত হতে থাকলো। ম্যাম আবেশে চোখ বন্ধ করে নিল। আমি খেয়াল করলাম কিছু অদ্ভুত জিনিস। নিচে বসেই আমি দেখলাম ম্যাম ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, যেটা দেখতে বেশ ভালো লাগছে। নিঃশ্বাসের সাথে বুকের ওঠানামা যেন মাথা নষ্ট করে দেবার মতো অনুভূতি। হঠাৎ করে আমার মনে হলো, কি করছি কি এটা ঠিক না। ম্যাম কি ভাববে? মাথাটায় কাজ করছিল না। আমি হঠাৎ করে দাঁড়িয়ে গেলাম।
দেখলাম এখনও ম্যাম চোখ বন্ধ করে আসে। বেশ লাগছে ম্যামকে, যেন কোনো আসমানের পরী এখানে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে ম্যাম চোখ খুলে দেখলো আমি দাঁড়িয়ে আছি। তার চোখের দিকে তাকাতেই লজ্জায় সে থামিয়ে দিচ্ছে। ভয়টা বেড়েই চলেছে। এদিকে তো আমিও ভয় পাচ্ছি। কী করছিলাম এতক্ষণ? কি ভাববে এখন ম্যাম? যদি রিয়্যাক্ট করে বসে এখন কি বলবো তাহলে? ছি ছি, ম্যামের চোখে নিজেকে কেমন ছোট লাগছে। ঘোরের মাথায় কি করে বসলাম, মাপ চেয়ে নেয় ভালো। ম্যামের কাছে আসতে কেমন দুর্বল হয়ে পড়ি, কেমন যেন হারিয়ে ফেলি নিজেকে। না না, ম্যামের কাছে এখন থেকে আর আসা যাবে না, তা না হলে নিজেকে ঠিক রাখতে পারবো না। ম্যাম হঠাৎ করে চোখ খুলে আমার দিকে তাকালো। আমি মনে মনে ভাবছি ওদের রাগ করবে, এমনভাবে তাকিয়ে আছে, আবার কিছু বলছেও না। কী করবো এখন? সরি ম্যাম, সত্যি সরি। আসলে আমার ভুল হয়ে গেছে। কি থেকে কি হয়ে গেল কিছু বুঝে উঠতে পারিনি। সরি ম্যাম। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, আর বলতে হবে না। ইমা কথাগুলো বলছে আর মনে মনে হেসে চলেছি। রাফি ভেবেছে আমি রাগ করেছি। কি বোকা উগান্ডা একটা! এমন বোকা কেন? আর স্পর্শে নিজেকে যেখানে অনেক সুখী মনে হয় সেখানে রাগটা তো দূরে। তারা বুঝতে পারে না কেন ও? সত্যি সরি ম্যাম, এরপর থেকে আর কখনো এমন ভুল হবে না। ম্যাম যাই করুন চাকরিটা রেখে দিন, কান ধরছি ম্যাম, আর কখনো এমন হবে না। আচ্ছা ঠিক আছে, এখন বলুন তো শাড়িতে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। আচ্ছা চোখে কি নেব, কাজল নাকি সুরমা? সুরমা দিলে মানাবে। আপনার পছন্দ বুঝি। আচ্ছা আপনি আসুন, আমি বাইরে বসছি। এ কথা বলে আমি চলে আসলাম নিচে। ম্যাম এবার জোরে জোরে হেসে উঠল। কি বোকা একটা ছেলে! আমি যেখানে ওকে এতটা রেসপেন্স দিচ্ছি, এতটা সুযোগ দিচ্ছি, সেখানে নিজেই ভয়ে চলে গেল। রাফি তোমাকে দেখে নেব, বাসরাতে দেখবো কোথায় পালাও। তোমার এই ছোঁয়া আমাকে প্রতিটা মুহূর্তে জ্বালিয়ে দেবে রাফি। তুমি আগুন জ্বালিয়ে দিয়েছ, যেটা কখনোই নিভবে না। ম্যামের আম্মু আমাকে বসে থাকতে দেখে বলল, বাবা, ইমা আসেনি? আন্টি ওনার হয়ে গেছে, এক্ষুনি চলে আসবে। আচ্ছা, তো একদিন তোমার বাসার সবাইকে নিয়ে আসো। জি আন্টি, সময় পেলে অবশ্যই আসবো। আপনাকে কিন্তু যেতে হবে। সে আর বলতে, যেতে তো হবেই, অবশ্যই যাব। আচ্ছা তুমি থাকো, আমি একটু তোমার আঙ্কেলের শার্টটা ইস্ত্রি করে আনি। আর দেখেছে ও যাওয়ার সময় কেমন? জি আন্টি। একটু পর ম্যাম চলে আসলো। আমি তাকাতে আটকে গেলাম। খুব সুন্দর লাগছে ম্যামকে, যেন আজকে আমার জন্যই সেজেছে ম্যাম। তবুও নিজেকে সংযত রেখে চোখ নামিয়ে নিলাম। ম্যাম বুঝতে পেরে কিছু বলল না। ম্যাম আসতেই বললাম, চলুন যাওয়া যাক, আম্মু দিকে অপেক্ষা করছে। চলুন। দুজনে গাড়ি করে রওনা দিলাম। পথে আমি আর একটা কথা বললাম না। ম্যামও কিছু বলতে পারলো না। কেমন যেন তার লজ্জা লাগছিল। মনে মনে নানা কথা অনুভূতি জেগে উঠছে, যেটা প্রকাশ করার মতো অবকাশ তা জানা নেই। একটু পর বললাম, ম্যাম চলে এসেছি। ও এত তাড়াতাড়ি? হ্যাঁ, বেশি দূরে তো নয়। আচ্ছা চলুন। হ্যাঁ আসুন, তবে এখানে আপনার একটু সমস্যা হবে। আপনাদের মতো এত সুন্দর না বাসাটা, এর জন্য সরি। দেখুন, আমি বড় ঘরের মানুষ হয়েছি ঠিক আছে, কিন্তু অতটাও খারাপ না। আর ঘর ছোট হোক বা বড়, ভালোবাসা থাকলেই যথেষ্ট। সব কিছু ভালোবাসা দিয়ে টিকিয়ে রাখা যায়, বুঝলেন? আর কখনো এমন কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে, ভেতরে চলুন। ভেতরে আসতে আমার আম্মু ম্যামকে দেখে কাছে আসলো। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো, মাশাল্লাহ, খুব সুন্দর তুমি। ধন্যবাদ আন্টি। এমন একটা মেয়ে যদি আমার বৌমা হিসেবে পেতাম তো আর কিছুই চাইতাম না। মায়ের কথা শুনে আমার চোখ কপালে। আমি ম্যামের পেছন থেকে ইশারা করতে লাগলাম যেন এসব কথা না বলে, কিন্তু কে শুনে কার কথা? আমার আম্মা একভাবে বলেই চলেছে। আমি এবার বললাম, আম্মু কী করছো? ম্যাম বাসায় এসেছে, আর তুমি এসব কী কথা বলছো? এসব বাদ দাও তো, ওনাকে ভেতরে নিয়ে যাও। ম্যাম আসুন আসুন, কিছু মনে করবেন না। আসলে আম্মা একটু অমনি, বুঝতেই তো পারছেন, আমার বিয়ে নিয়ে আসলে একটু উঠে পড়ে লেগেছে। কিছু মনে করবেন না আপনি, আপনি আসুন। আন্টি চলুন তো, আপনার ছেলে একটা ফিতুর ডিম, এর সাথে কথা বলাই বেকার। চলুন আমরা বসে কথা বলি। হ্যাঁ মা, আসো। আসলে ছেলেটা এমনই। রাফি যা ফ্রেশ হয়ে নে আর খেতে আয়, ততক্ষণে আমরা একটু কথা বলি। যা তাড়াতাড়ি যা। হ্যাঁ যাচ্ছি, কিন্তু আম্মু উল্টাপাল্টা কিছু কিন্তু একদমই বলবে না, না হলে কিন্তু আমি বিয়ে করবো না বলে দিলাম। হয়েছে হয়েছে, আর বিয়ে করতে হবেও না তোকে। তুই সারা জীবন এভাবেই থাকিস। এখন যা তো। কি ব্যাপার, ম্যামকে পেয়ে আমাকে তাড়িয়ে দিচ্ছ? আমি দেখে নেব। যা দেখার পরে দেখিস।
এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নে, নাস্তা তো করতে হবে। মেয়েটা কখন থেকে বসে আছে, যা। যাচ্ছি যাচ্ছি। আমি নিজের রুমে চলে আসলাম। কি ব্যাপার, ম্যাম মায়ের সাথে কি এমন কথা বলছে? আরে তো হাসাহাসি করার কি আছে? কি বলছে মায়ের কাছে কে জানে। হয়তো বলছে আমি ঠিকমতো কাজ করতে পারি না, এটা পারি না ওটা পারি না, এসব ছাড়া আর কি বলবে। আর আম্মুই বা কি এত শুনছে? ম্যামের কাছে আবার গল্প নিয়ে না বসে যেন, না হলে ম্যাম কথায় কথায় আমাকে খোটা শুনিয়ে যাবে। না বাবা, যাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে যাই, কি বলছে আমাকেও শুনতে হবে। এদিকে ম্যাম আমার ব্যাপারে সব কথা শুনেই চলেছে। ম্যাম চায় আমার ব্যাপারে আরও কিছু জানুক, আমার জীবনের ঘটনাগুলো জানবে যেগুলো এখনও জানে না। আচ্ছা আন্টি, রাফি বিয়ে করতে চায় না কেন? কি জানি মা, বিয়ের কথা বললেই কেমন যেন করে, এক কথা বিয়ে করবে না। আচ্ছা, আগে কাউকে ভালোবাসতো নাকি, নাকি এখনো কাউকে ভালোবাসে? না না, ছেলেটা অমন না, কোনো মেয়ের সাথে কথাই কখনো বলে না। তবে 2 বছর আগে যখন আমরা সিলেট ছিলাম, তখন আমাদের পাশের বাসার বাড়িওয়ালার একটা মেয়ে ছিল। তারপর? ওর নাম ছিল ঝুমুর। মেয়েটা দেখতে শুনতে সব দিক দিয়ে ভালো ছিল। রাফি অনেক লাজুক স্বভাবের ছিল। মেয়েটার সাথে কথা সেভাবে বলতো না। মেয়েটা মাঝে মাঝে আমাদের বাসায় আসতো। রাফি একবার দেখেই চলে যেত, কখনো সামনে আসতো না, এড়িয়ে চলতো খুব। এভাবেই মাস কয়েক যাবার পর একদিন আমি রাফির বিছানা ঠিক করতে যাই, তখনই ওর খাটের ওপর একটা ডায়েরি দেখতে পেলাম। ও কখনো ডায়েরি লিখতো না, সেদিন প্রথম ওর ডায়েরি দেখি। নতুন কিনেছিল হয়তো। তারপর কি হলো? আরে আরে, রাফি চলে এসেছে। এখন এসব বাদ দাও, পরে এক সময় বলবো, কেমন? আচ্ছা ঠিক আছে, কিন্তু আন্টি আমাকে বলতেই হবে কিন্তু। আচ্ছা বলবো, আসো নাস্তা করবে। ম্যাম আমার দিকে তাকিয়ে আছে। আমি নিচে আসতেই ম্যাম আর আম্মু উঠে গেল। আরে কি ব্যাপার, আমি আসতেই দুজন উঠে গেল? কথা বন্ধ হয়ে গেল, ব্যাপার কি? আমাকে দেখে কি উঠে গেল? এতক্ষণ তো খুব কথা বলছিল, কত হাসাহাসি করছিল, এখন সব ঠান্ডা। নিশ্চয়ই কোনো চক্রান্ত চলছে আমার বিরুদ্ধে। সাবধানে পা ফেলতে হবে, না হলে ডুবে যেতে পারি। ইস, রাফি কি সত্যি ওই মেয়েকে ভালোবাসতো? আন্টি তো প্রথমে বললো যে কোনো মেয়ের সাথে সম্পর্ক ছিল না, কিন্তু পুরোটা শুনতেও পারলাম না। সবটুকু না জানা পর্যন্ত কিছুই ভালো লাগছে না, কেমন যেন মনে হচ্ছে গলায় কিছু আটকে গেছে। ম্যাম বারবার আমার দিকে কেমন করে যেন তাকাচ্ছে। আমি বুঝতে পারলাম নিশ্চয়ই আম্মু কিছু একটা বলেছে, না হলে ম্যাম আমার দিকে বারবার এভাবে তাকাচ্ছে কেন? কিছু একটা গোলমাল তো পাকিয়েছে আম্মু। আচ্ছা, আবার ম্যামকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলো না তো? কে জানে। আম্মু খেতে দাও। দিচ্ছি তো, এই যে আজকে সব স্পেশাল আমার ইমা মামুনির জন্য। ও বাবা, ম্যাম আবার মামুনি কবে হলো রে? কী সব বলছে আম্মু? খিচুড়ি একটা পাকিয়েছে বুঝতে পারছি। আম্মু আজকে ম্যামকে একদম জমিয়ে খাওয়াবে, যেন খাবারের স্বাদটা মুখে লেগে থাকে 1 মাস। তবে তো আপনাদের বাসায় সবসময় আসতে হবে। আসবে, সমস্যা কি? তাছাড়া আমার কোনো মেয়েও নেই, তুমি মাঝে মাঝে আসলে ভালোই হবে। আচ্ছা বাদ দাও ম্যাম, আপনি খাওয়া শুরু করুন। কি কথা, মাঝে মাঝে আসবে? এ কথাটি তো এমনিই বলেছি, এতটা সিরিয়াসলি নিয়ে বসেছে। বাবা, এদের মাঝে কত মিল। সত্যি আন্টি, খাবারটা দারুণ হয়েছে। আপনি সত্যিই খুব ভালো রান্না করতে পারেন, আমাকেও কিন্তু শেখাতে হবে। আরে শিখবে শিখবে, আগে খাবারটা তো শেষ করো, তারপর মাঝে মাঝে এসে আমার কাছ থেকে শিখে যেও, কেমন? জি আন্টি। বাবা, ম্যাম আসতে না আসতে আম্মুর সাথে এমন ভাব জমে নিয়েছে যেন নিজেকে কেমন পরপর লাগছে। মনে হচ্ছে আমি ম্যামের বাসাতে এসেছি। কি সাংঘাতিক কথা। দেখতে দেখতে সকলের নাস্তা শেষ হয়ে গেল। আমি নাস্তা শেষ করে উপরে উঠে গেলাম। আমার আম্মু কাজে ব্যস্ত হয়ে পড়ল, তাই ম্যাম আর কিছু শুনতে পারেনি। ম্যামের মনে হলো সে ডায়েরিটা পেলে খুব ভালো হতো। আচ্ছা, ডায়েরিটা আমার কাছে এখনও নেই তো? থাকতেই পারে। হ্যাঁ, একবার রুমে গিয়ে দেখি পাই কিনা। ম্যাম ভাবতে না ভাবতে তাড়াতাড়ি উপরে চলে এলো। দরজা নক করতেই বললাম, আম্মু আসো। নক করার কি আছে? আমাকে আপনার আম্মুর মতো দেখাচ্ছে। ও সরি, আমি ভেবেছি আম্মু এসেছে। আসুন, দাঁড়িয়ে আছেন কেন? থাক, অত ভাব দেখাতে হবে না। আন্টি অনেক ভালো মানুষ। আর আপনি? আমি কি? আপনি একটা উগান্ডা, ভীতু, বুঝলেন? হঠাৎ এইসব মনে হলো কেন? হঠাৎ মনে হয়নি, অনেক আগেই মনে হয়েছে, বুঝলেন? আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাইছিলাম, যদি আপনি আমাকে বলেন তো বলবো। আচ্ছা বলবো, বলুন কি জিজ্ঞাসা করতে চাইছেন?
কথা দিতে হবে যে বলবেন। কথা দিলাম, বলবো, বলুন। কথাটা হলো যে ঝুমুরের সাথে আপনার কি হয়েছিল? ঝুমুর? আন্টি আমাকে পুরোটা বললো না, তাই আপনার কাছে থেকে শুনতে ইচ্ছে হলো। সত্যি সত্যি বলবেন সব, আমি পুরোটা জানতে চাই। আম্মু তাহলে বলেছে? আচ্ছা শুনুন তাহলে। 2 বছর আগের গল্পটা অনেক বড় ছিল না, সামান্য একটা অধ্যায় ছিল মাত্র। মেয়েটা আমাদের পাশের বাসায় থাকতো। কখনো যে এসে কথা বলার সাহস আর ইচ্ছে কোনোটাই ছিল না আমার। ও অনেকবার আমাদের বাসায় এসেছে। এভাবে একদিন আমাদের বাসায় আসে। আম্মু রান্না করছিল। আমি তখন ইন্টারভিউ দিতে যাব, রেডি হয়ে বেরোচ্ছিলাম। রুম থেকে বেরোতে দেখলাম ও বসে আছে সোফায়। আমি পাশ কাটিয়ে চলে যেতে লাগলাম। হঠাৎ করে বলল, এই যে শুনুন। জি। এদিকে আসুন। কেন? আসুন না। আচ্ছা, আমি আসছি। আরে কি করছেন? ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আর একটু খেয়াল করে যাবেন না? মানে? দেখি, টাইটা তো উল্টো করে পড়েছেন, একটু খেয়াল করে পড়লেই তো পারেন। এত তাড়াতাড়ি কিসের? যেন বিয়ে করতে যাচ্ছেন। দেখি, সোজা তাকান। আমি সেদিন কিছুই বলতে পারিনি। না চাইতেও ভালো লাগছিল। মনে হচ্ছে লাবণকেও যত্ন করে আগলে রাখতে শিখেছে। ও মুচকে এসে চলে যায়। সেদিন ইন্টারভিউতে আসার সময় একটা ডায়েরি কিনেছিলাম। বাসায় এসে আগে মনের কথা লিখেছিলাম। জীবনের প্রথম ভালো লাগাকে গেঁথে রেখেছিলাম সেখানে। এরপর থেকে নানা বাহানায় ওকে দেখতাম। ওকে দেখতেও ভালো লাগতো, কিন্তু কখনো কথা বলার সাহস পাইনি। একদিন ছাদে বসে কফি হাতে বই পড়ছিলাম। তখন হঠাৎই খেয়াল করলাম সামনে কি একজন দাঁড়িয়ে আছে। সেদিন শাড়ি পরেছিল। চোখ উঠিয়ে প্রথমে গোলাপি পেটের মাঝে শুল্ক নাভিটার দিকে চোখ চলে যায়। চাইতে চোখ সরিয়ে আনতে পারিনি। কফিটা সে সময় কখন ঠান্ডা হয়ে গেছে বুঝতে পারিনি। সেদিন কেন জানি কোনো ভয় করছিল না। আমি আস্তে করে নাভির চারপাশে হাত বুলিয়ে দিয়েছিলাম। অনুভব করেছিলাম ও ভীষণ কাঁপছে। এতটাই কাঁপছে যে আমি নিজে অনুভব করতে পারছিলাম। হঠাৎ করে আমার ঘোরটা কেটে যায়। আমি দ্রুত দাঁড়িয়ে যাই। চলে আসার জন্য যে পা বাড়িয়ে দিই, তখনই ও আমায় জড়িয়ে ধরে। ভীষণ ভালো লাগছিল তখন। ও জড়িয়ে ধরে আমাকে বলেছিল, রাফি, তোমাকে খুব ভালোবাসি, আমাকে বিয়ে করবে? আমাদের মাঝে আগে কখনো ফোনে কথা হয়নি, কখনো কোথাও ঘুরতে যাইনি। সব কিছু ওই দেখাতেই সীমাবদ্ধ ছিল। চোখের ইশারায় কথা হতো। সেদিন বলেছিলাম ওকে, চাকরিটা পেলে বিয়ে করে নেব তোমাকে। ও অনেক খুশি হয়েছিল, আমিও ভীষণ খুশি ছিলাম। ভালোই কাটছিল দিনটা। 1 সপ্তাহ পর আমাকে একটা অফিসে ডাকা হয়। আপনার আব্বু আমাকে চাকরির লেটারটা হাতে ধরিয়ে দিয়ে বলেছিল, কনগ্রেস, তোমার চাকরিটা হয়ে গেছে। খুব খুশি হয়েছিলাম সেদিন। তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য ছুটে বের হলাম। রাস্তায় যখন গাড়ি করে ফিরছিলাম, তখন আম্মুর ফোন আসে। ফোনটা ধরেই বললাম, হ্যাঁ আম্মু, আমি বাসায় আসছি। আম্মু, আমার চাকরিটা হয়েছে। বাবা, বাসায় যেতে হবে না, তুই একবার হসপিটালে চলে আয়। কেন আম্মু, কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি, ঝুমুর হসপিটালে আছে, তুই একবার আয়। কি হয়েছে ওর? তুই আয়, আমি রাখছি। কিছু বলার আগে ফোনটা কেটে যায়। আমি ওখান থেকেই ইউটার্ন নিয়ে সোজা হসপিটালে চলে আসি। তাড়াতাড়ি করে উপরে চলে যাই। আম্মু আমাকে দেখে তাকিয়ে আছে। আমি ছুটে গেলাম, আম্মু, ঝুমুর কোথায়? কি হয়েছে ওর? ভেতরে আছে, যা দেখ। আম্মুর চোখের পানি দেখে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। পা যেন চলতেই চাচ্ছিল না। তবু অনেক কষ্টে ভেতরে ঢুকে দেখলাম ঝুমুর বেডে শুয়ে আছে, চোখ বন্ধ করে আছে, যেন ঘুমিয়ে আছে। খুব সুন্দর লাগছিল তখনও, যেন আলতো করে ছুঁয়ে দিতে ইচ্ছে করছিল। পাশে আঙ্কেল আন্টি বসে কান্নায় ভেঙে পড়েছে। এত কিছু খেয়াল করতেই পারছিলাম না। আম্মুর দিকে প্রশ্নের দৃষ্টিতে তাকালাম। তখন আম্মু বলে, ওর ব্রেন ক্যান্সার ছিল, হঠাৎ করেই অসুস্থ হয়ে যায়। সকালে এখানে আনার কিছুক্ষণ পরেই মারা যায়। যাওয়ার সময় তোকে এই নুপুরটা দিয়ে গেছে, আর সাথে এই কাগজটা। আমি ওটা হাতে নিলাম। কাগজটা খুলে দেখলাম তাতে লেখা আছে, আর কখনো দেখা হবে না তোমার সাথে, তবে তুমি নিজেকে হারিয়ে ফেলো না। এই নুপুরটা তোমার হাতে পড়তে চেয়েছিলাম, সেটাও হলো না। আমার একটা কথা রাখবে? সুন্দর দেখে একটা মেয়েকে বিয়ে করে নিও, আর তার পায়ে নুপুরটা পরিয়ে দিও, তাহলেই আমি খুশি। তার মাঝে আমাকে দেখতে পাবে তুমি। আলবিদা প্রিয়। তারপর আর কিছু মনে নেই। 2 দিন পর জ্ঞান ফিরে দেখি আমি বিছানায়। আম্মু অনেক বুঝিয়েছে। পরিবারের দিকে তাকিয়ে কাজ করতে থাকলাম, যেন সব কিছু বলে থাকতে পারি। সেই থেকে আর কখনো বিয়ের কথা চিন্তাও করিনি। এইটাই ছিল আমার জীবনের ছোট্ট একটা গল্প। কথাগুলো বলে আমি ম্যামের দিকে তাকিয়ে দেখলাম ম্যাম কান্না করছে, ভীষণ কান্না করছে। আমি অবাক হয়ে গেলাম। ম্যামের আবার কি হলো? ম্যাম, আপনার কি হলো? কান্না করছেন কেন? কিছু না। তো কান্না করছেন কেন? কান্না পাচ্ছে তাই। এত প্রশ্ন করেন কেন? আচ্ছা সরি। আচ্ছা থাকেন, আমি আসি, বাই।
আরে আরে শুনুন। কথা বলার আগে ম্যাম দ্রুত চলে গেল। কি হলো? হঠাৎ করে ম্যামের এমনভাবে রিয়াক্ট হলো কেন? কিছু ভুল করে ফেললাম নাকি নাকি কোনোভাবে কষ্ট দিয়ে ফেললাম? কি জানি, আমি তো শুধু কথা বলছিলাম। ম্যাম গাড়ি করে বেরিয়ে পড়লো। এখনও কান্না করছি, যেন থামতেই যাচ্ছে না। এই কথাগুলো আগে কেন বললো না আমাকে? এত দেরি করে কেন বললো? আরও আগে বললেই আগেই গাধাটাকে নিজের করে নিতাম। কতটা কষ্ট পাচ্ছে গাধাটা, কুত্তা একটা, বনবিলাই একটা, হাতি হনুমান একটা। আব্বুকে বলবো এক্ষুনি চেয়ে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের কথা বলতে, না হলে গাধাটাকে মানুষ করবে কে? ম্যাম কান্না করতে করতে বাসায় আসলো। বাসায় সে জোরে জোরে তার আম্মুকে ডাকতে লাগলো। ম্যামের আম্মু ম্যামের এমন চেঁচামেচি শুনে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসলো। আরে আরে কি হয়েছে? এমন ভাবে কেন চিল্লাচ্ছিস? আরে তুই কান্না করছিস কেন? কিছু হয়েছে তোর মা? কেউ কিছু বলেছে? বল আমাকে, কি হলো? কান্না করছিস কেন? বল আমাকে। এই যে এখানে বস তো আগে, দেখি চোখটা মোচ দেখি। এবার ঠান্ডা মাথায় আমাকে বল তো কি হয়েছে। আম্মু, কুত্তাটা অনেক কষ্ট পাইছে জানো, আমাকে এতদিনে কিছুই বলেনি, আর আমি এসব বিষয়ে জানতামই না। আমি বিয়ে করব আম্মু। আচ্ছা আচ্ছা শান্ত হ। দেখ দেখ, আরে বাবা কান্নাটা থামা। আচ্ছা বিয়ে করবি? ঠিক আছে করবি তো, কান্নাটা আগে থামা। তো কাকে বিয়ে করবি? ওই উগান্ডা কুত্তাটাকে। আজকেই করব, এক্ষুনি করব। আব্বুকে বলো। ও আল্লাহ, আমার মেয়েটার কি হয়েছে? কুত্তাকে কেন বিয়ে করবে? ও মা, তোর কিছু হয়নি তো? মানুষ থাকতে কুত্তা কেন? আরে কুত্তা মানে কুত্তা না, রাফির কথা বলছি। ও আগে বলবি তো। তো ওকে কুত্তা বলার কি আছে? ওকে কি অমন দেখতে নাকি? ছেলেটা তো খুব সুন্দর দেখতে আর অনেক ভালো। আম্মু তুমি বুঝতে পারবে না, আমি ওকে ভালোবেসে বলিনি, তুমি বুঝবে না এসব। আব্বুকে ডাকো। তোর আব্বু তো অফিসে গেছে। তো ফোন করো। আচ্ছা দাঁড়া করছি। এত অধৈর্য হচ্ছিস কেন? রাফিকে তো আর অন্য কোনো মেয়ে বিয়ে করে নিয়ে যাবে না। আমি অত কিছু জানি না, জানতে চাই না, বিয়ে করবো বাস। ফোন করো না। করছি তো। এই যে রিং হচ্ছে, মনে হচ্ছে কোনো কাজে বিজি আছে। রাগ হচ্ছে কিন্তু আমার। এই যে ধরছে নে কথা বল। দাও। হ্যালো আব্বু। কিরে মামুনি, কি হয়েছে? এতবার ফোন করছিস যে? আব্বু এক্ষুনি বাসায় আসবে, বিয়ে করব। বিয়ে? হ্যাঁ বিয়ে, আজকে এক্ষুনি বিয়ে। কাকে? রাফিকে। আলহামদুলিল্লাহ। মেয়ে আমার বিয়ে করবে, এটা তো সুখের খবর। আমি এখনই আসছি মা। লাভ ইউ আব্বু। তাড়াতাড়ি আসো, কাজীকে নিয়ে আসবা। আচ্ছা আচ্ছা, আমি সব ব্যবস্থা করছি, তুই এখন বউ সাজ যা। যাচ্ছি। আম্মু আসো আসো, তোমার বিয়ের শাড়িটা আমাকে দিবে, আসো। আর আমি সব বান্ধবীকে এক্ষুনি আসতে বলছি। তুমি সব আত্মীয়দের বলে দাও যেন সন্ধ্যার মধ্যে সবাই বাসায় হাজির হয়। আচ্ছা আচ্ছা বলছি, শাড়ি দেখ আমার ড্রয়ারে আছে। তুই তো জানিস, জানে আমি সবাইকে ফোন করে আগে বলি। ম্যাম দৌড়ে উপরে চলে গেল। ম্যামের আম্মু মনে মনে হাসছে, ভাবছে মেয়েটা আমার সত্যি সত্যি পাগল হয়েছে। হঠাৎ করে এই বিয়ের কি করে মাথায় চেপে বসলো কে জানে। নিশ্চয়ই কিছু একটা হয়েছে, না হলে তো এভাবে কান্না করতো না, আর বিয়ের জন্য এভাবে উঠে পড়ে লাগতোও না। যাক, তবে মেয়েটা আমার বিয়ের জন্য রাজি হয়েছে, এই অনেক আমার কাছে। ইমা যে রাগী, বাবা, না জানি কবে বিয়ে করতো কে জানে। বিয়ের কথা তো শুনতেই পারে না। এখন তাড়াতাড়ি আগে সবাইকে খবরটা দিতে হবে, অনেক কাজ করতে হবে, অনেক কাজ বাকি পড়ে আছে, আর দেরি করলে হবে না। ম্যাম রুমে এসে আগে আয়নার সামনে দাঁড়িয়ে গেল। নিজেকে আয়নার সামনে রেখে তাকিয়ে আছে। অবশেষে বিয়ে করতে যাচ্ছি, ভাবতেই কেমন লজ্জা লাগছে। ওদের বাসা থেকে তখন হুট করে চলে আসলাম। রাফি হয়তো চিন্তা করছে যে কেন আসলাম। এখন ওকে একটা ফোন করতে হবে, সবটা জানিয়ে দেই যেন ইমিডিয়েটলি বিয়ের ব্যবস্থা করে নেয়। ম্যাম ফোনটা হাতে নিয়ে আমাকে ফোন করলো। হ্যালো। কি করছেন? টেনশন করছি। আপনি তখন ওভাবে কেন চলে গেলেন? আমি কি আপনাকে কোনো কষ্ট দিয়ে ফেলেছিলাম? আপনি কান্না করতে করতে চলে গেলেন, আমি কিছুই বুঝতে পারছি না। আর তার থেকে অবাক করার বিষয় হলো যে আপনার আব্বু মানে স্যার আমাদের বাসায় এসেছিল। আব্বু আম্মুর সাথে কী কথা বললো, তারপর থেকে সব কিছু কেমন যেন এলোমেলো লাগছে। বুঝতে পারছি না কী হচ্ছে। বাসায় অনেক লোক এসেছে, বাসা সাজানো হচ্ছে, কী যে হচ্ছে। তারপর আবার কেউ বলছেও না যে কী হয়েছে। মানে সব মিলে অনেক টেনশনে আছি। গাধা একটা। আচ্ছা কী হয়েছে একটু বলবেন? আমার খুব টেনশন হচ্ছে,
ভয় করছে, কিছু তো বলুন। তাই বুঝি? নবাবের ভয় করে বুঝি? যখন আমার ইয়েতে আদর করেছিলে তখন ভয় কোথায় ছিল? এই জন্য তোমার শাস্তি হিসাবে তোমাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হবে, বুঝলে? আচ্ছা শোনো না, জেলে যাওয়ার আগে নীল রঙের একটা পাঞ্জাবি পরবে, কেমন? আজব, জেলে কি মানুষ ওসব পড়ে যায়? এই ভাজলাম না করে বলেন না কি হয়েছে। আরে পাগল, বিয়ে হবে তোমার, তাই বাসাটা সাজানো হচ্ছে। বিয়ে? আমার বিয়ে? কার সাথে? একটা মেয়ের সাথে। আরে মেয়েটাকে? আমি তখন বিয়ে করতে পারবো না। কেন? কারণ আমি একজনকে আর আমি তাকে বিয়ে করতে চাই। হুট করে কার সাথে আবার বিয়ে করাচ্ছে? আজব তো। কি, আপনি একজনকে ভালোবাসেন? কাকে ভালোবাসেন? কথাটা শুনে ম্যামের বুকের ভেতরটা কেমন ধুকপুক করে উঠল, যেন কিছু একটা হারিয়ে ফেলার ভয়ে মনের মাঝে এসে বেঁধেছে। মানে একজনকে বাসি, আমি তাকে বিয়ে করতে চাই। আচ্ছা আপনি কি জানেন কার সাথে বিয়ে হচ্ছে আমার? জানি, তার আগে বলুন আপনি কাকে ভালোবাসেন। বলুন না প্লিজ, বলুন, আমি আর ওয়েট করতে পারছি না। সত্যি বলবো? বলুন, আজকে না বললে নিজেকে বুঝাতে পারবো না। আপনার সামনে দাঁড়িয়ে বলতে চাই, সুযোগ হবে? এখন? কিন্তু এখন কি করে? আমি তো বাসায়। জানালাটা খুলুন একবার। কেন? না মানে পাইপে আর কতক্ষণ এভাবে ঝুলে থাকবো? জানালাটা খুলুন, ভেতরে আসি। মানে? আমি জানালার বাইরে। পাগল নাকি? ম্যাম তাড়াতাড়ি এসে জানালা খুলে দেখলো আমি কানে ফোন লাগিয়ে দাঁড়িয়ে আছি। ম্যাম তাড়াতাড়ি ফোন রেখে আমার হাতটা ধরে আমাকে ভেতরে নিয়ে আসলো। আমাকে দেখেই ম্যামের চোখের পানিটা মুছে নিল, কিন্তু আমি ততক্ষণে দেখে নিয়েছি যে ম্যাম কান্না করছিল। আমি আস্তে করে ম্যামের সামনে এসে বললাম, ম্যাম আপনাকে কিছু বলতে চাই, প্লিজ রাগ করবেন না। জানি বলা ঠিক হবে না, কিন্তু না বলেও থাকতে পারছি না, তাই বাধ্য হয়ে বলতে হচ্ছে। বলুন, তার আগে বলুন আপনি কাকে ভালোবাসেন। সেটা বলতেই তো এখানে এসেছি। কি? ম্যাম বাসায় বিয়ের আয়োজন চলছে, কেউ কিছু বলছে না যে কার সাথে বিয়ে হচ্ছে। সবাইকে জিজ্ঞাসা করেছি, কিন্তু কেউ কিছুই বলছে না, তাই আপনার কাছে চলে আসলাম। আর একটা কথা বলতে এসেছি। কি? আসলে ম্যাম আমি আপনাকে বলো। টেনশন কেন বাড়াচ্ছেন? বলে ফেলুন। আমি আপনাকে ভালোবাসি, আর অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আপনার মাঝে আমি আমার ঝুমুরকে দেখতে পাই ম্যাম। এ কথা শোনার সাথে সাথেই ম্যামের চোখে পানি চলে আসলো, আর আটকাতেই পারলো না চোখের পানি। সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো। আমি মুহূর্তের মাঝে অবাক হয়ে গেলাম, এমনভাবে ম্যাম জড়িয়ে ধরাতে আমি কিছুই বুঝতে পারলাম না। ম্যাম আবার জোরে জোরে কান্না করে দিছে। আমি ভেবে পাচ্ছি না যে ম্যামের কি হলো আজকে। সে সকাল থেকে শুধু কান্না করেই যাচ্ছে। একবার বললেই তো পারে যে এটার জন্য কান্না করছি, না বলেই হুট আটকেতে বসে আর আমাকে জড়িয়ে ধরলো যে। ব্যাপারটা কি? ম্যাম এদিকে কান্না করছে আর মুচকে মুচকে এসে চলেছে। পাগল একটা, আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। আমি আরো ভাবলাম হয়তো অন্য কাউকে ভালোবাসে। কুত্তা একটা, এখন কেঁদে কেঁদে শার্ট ভিজিয়ে ফেলবো, দেখ কেমন লাগে। ম্যাম কি হলো? আপনি এভাবে কান্না করছেন কেন? চুপ, তোর কি? আমি কান্না করলে তোর কি? আমার খারাপ লাগে। আপনি কেন কান্না করছেন? আগে কেন বলেন নাই ভালোবাসেন? আমাকে কষ্ট দিতে ভালো লাগে বুঝি? একদমই না, আমি আপনাকে সত্যি অনেক ভালোবাসি, অনেক বেশি। কিন্তু বাসায় হঠাৎ করে বিয়ের আয়োজন, আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এসব। বিয়েটা আমার সাথেই হচ্ছে, গাধা একটা। মানে সকালে বাসায় এসে আব্বু আম্মুকে বলছি সব। আব্বু সব ব্যবস্থা করেছে, তোমার বাসায় গেছে, সব বলছে। তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই এত কিছু করলাম। কিন্তু তুমি যখন বললে অন্য কাউকে ভালোবাসো, তখন সত্যি আমার বুকের ভেতর এত ভয় করছিল যে তোমাকে বলে বুঝাতে পারবো না। অনেক টেনশন হচ্ছিল, তোমাকে এই বুঝি হারিয়ে ফেলবো। পাগলি একটা, আগে বললেই হয়তো, আমি তাহলে এত টেনশন করতাম না। শুধু পাইপ বেয়ে আসতে হলো। কেন? দরজা দিয়ে আসলেই পারতে। কিভাবে আসবো? সবাই তো সামনেই দাঁড়িয়ে আছে। আসতেও গেছিলাম, স্যার হুট করে এসে বলল এখন বাসায় আসা যাবে না, এখন নাকি বাসায় মেরামতের কাজ চলছে। কি আর করবো, তাই বাধ্য এই কাজটাই করতে হচ্ছিল। তোমার সাথে কথা বলা খুব দরকার ছিল, তাই। যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো? এমন পাগলামি কেউ করে? এরপর থেকে আর এমন করবে না, বুঝলে? হ্যাঁ। আচ্ছা আজকে কেন বিয়ে করতে হচ্ছে? আমার ইচ্ছে হলো তাই। আমি তোমাকে হারাতে চাই না, একদম থাকতে পারবো না তোমাকে ছাড়া, বুঝতে পারলে? পারলাম। আচ্ছা নুপুরটা পরিয়ে দিই। এখন না। কখন? বাসর রাতে, তখন নিজ হাতে পরিয়ে দিও। তখন খুব ভালোবেসে পরিয়ে দিও, কেমন? আচ্ছা। আচ্ছা এখন যাও, আর নীল পাঞ্জাবি পরবে কিন্তু। আচ্ছা ভাই। আমি জানালা দিয়ে নেমে আবার নিচে চলে আসলাম। ম্যাম ওখানে দাঁড়িয়ে এখন আমাকে দেখছে। আমি নিচে এসে ম্যামকে হাত বাড়িয়ে বাই জানিয়ে চলে আসলাম।
ম্যাম জানালার কাছে দাঁড়িয়ে এখনো তাকিয়ে আছে আর মনে মনে হাসছে। এমন পাগলামো কেউ করে? আমি বাসায় আসতেই সবাই আমার দিকে তাকিয়ে আছে। কি ব্যাপার, সবাই আমার দিকে ভাবে তাকিয়ে আছে কেন? মনে হচ্ছে আমি নতুন এসেছি বাসায়। আম্মু আব্বু, কি ব্যাপার, সবাই এমন করে তাকিয়ে আছো কেন? আমি তো তোমাদের ছেলে, তাকিয়ে তাকিয়ে কি আছে? আজব তো। কোথায় গিয়েছিলি? তোর আম্মু বললো বাসা থেকে নাকি দৌড়ে বের হয়ে গেছিস। হ্যাঁ, ওই একটা ইম্পর্টেন্ট কাজ ছিল। তোমরাও যে কি ভাবো, কাজ বাকি আছে কত। দেখো কি কি কাজ বাকি আছে। এই তোরা কাজ কর। তোরা কি তাকিয়ে আছিস? আমি রুমে যাচ্ছি। সবাই পাগল হয়ে গেছে নাকি? আজব তো। আমি রুমে চলে আসলাম। তখন আম্মু বলল, কি ব্যাপার, তোমার ছেলের কি হলো? তখন এইভাবে দৌড়ে কোথায় গেল বলো তো? আমার তো কিছু ভেজাল লাগছে। বিয়ের কথা শুনে হঠাৎ কি হলো? এখন আবার হাসি মুখে বাসায় ফিরলো, কিছুই বুঝতে পারছি না। এই, তোমার ছেলে আবার পালিয়ে যাওয়ার প্ল্যান করছে না তো? আরে কি বলো, সে তো মেয়েরা বেরিয়ে যায়, ছেলেরা কেন পালাবে? আজব, ওসব কিছুই হবে না। আজেবাজে চিন্তা খালি মাথায়। চলো তো, অনেক কাজ পড়ে আসে। ওদিকে তোমার বোনের ছেলে তো এখনো আসলো না, একবার ফোন করে দেখো কতক্ষণ লাগবে আর। হ্যাঁ, করছি। আসতে একটু সময় তো লাগবেই, এত দূর থেকে আসছে। আর হুট করেই তো সব হচ্ছে, সবাইকে আসার টাইমটা তো লাগবে নাকি? আচ্ছা, আমি ওইদিকে যাই, দেখি কাজের কত দূর কী হলো। তুমি ওই দিকটা দেখো, বাজারে থেকে সব আনছে কিনা। হ্যাঁ, যাচ্ছি। আমি শুয়ে শুয়ে ভাবছি কি থেকে কি হয়ে গেল। ভাবতে পারিনি ম্যামকে এভাবে ভালোবাসবো, এভাবে আমার জীবনে ওকে আপন করে পাবো। ম্যাম অনেকটা রাগী, কিন্তু সে রাগটাও ধরে রাখতে পারে না। ওর মনটা অনেক নরম, পাগলি একটা। একটা ফোন করি, কি করছে এখন? মনে হয় শাড়ি গহনা নিয়ে ব্যস্ত। একবার ফোন করেই দেখি। ম্যাম খাটে বসে আছে আর ওর বান্ধবীরা ওকে একে একে সাজিয়ে চলেছে। হঠাৎ করে ম্যামের ফোন বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে দেখলো আমি ফোন করেছি। তখন সবাইকে চুপ করতে বলল আর রাইসা ইমাকে বলল, ইমা, লাউডে দে, আমরাও একটু রোমান্টিক কথা শুনি। আচ্ছা ঠিক আছে, কিন্তু সাবধান, একটা কথাও বলবি না কেউ, না হলে মেরে ফেলবো। আচ্ছা বাবা, আমরা একটা কথাও বলছি না, তুই ফোনটা ধর। হ্যালো। কি করছেন? এখন যেটা করে মেয়েরা সেটাই করছি, রেডি হচ্ছি। আপনি কি করছেন? কিছু না, শুয়ে আছি আর আপনার সাথে কথা বলছি। এই এখন আপনি আপনি করছেন কেন? এখন তো তুমি করে বলতে পারেন। আপনিই তো আপনি করে বলছেন। আমি তো মেয়ে মানুষ, মেয়েদের লজ্জা করে না বুঝি। এখানে লজ্জার কি আছে? সাধারণত একটু তুমি করে বলবেন, না বললে আমিও বলবো না। আপনি কেন বলবেন না? আমি একজন ছেলে মানুষ, ছেলেরা কখনো আগে কিছু করে না। আমার কথা কপি করছেন? না না, আমি কি মেয়েদের মতো নাকি সবার কথা খালি কপি করে বেড়াবো? সব তো এখন মেয়েদের দোষ, তোমরা তো সাধু। হ্যাঁ, সাধু বলেছেন, এটা একদম ঠিক। ধন্যবাদ বোঝার জন্য। উগান্ডা একটা। ছি ছি, এখন ওগানটা বলছেন? নিজের হবু বরকে কেমনটা বলে? আমার ইচ্ছে তাই আমি বলবো, আপনার কি? আর এখন থেকে তুমি করে বলবে, না হলে বাসরাতে একদম কাছে আসতে দিব না। এটাই আপনার শাস্তি। হ্যাঁ, আমি এটাই ভেবেছি, বুঝলেন? মানে কি ভেবেছেন? ভেবেছি যে বাসরাতে আমরা ঘুমিয়ে যাব, কেমন হবে? একদম না, আমার কত স্বপ্ন এই রাতটা নিয়ে। আর উগান্ডার মতো বলছে ঘুমিয়ে যাব, পাশে এক বালতি পানি রেখে দিব, দেখি কি করে ঘুমিয়ে যান। নিজেই তো বললেন যে কাছে আসতে দিবেন না। হ্যাঁ বলছি, তাই বলে ঘুমিয়ে পড়তেও দেব না। এক লাথি মেরে খাট থেকে ফেলে দেব যদি ঘুমিয়ে পড়েন। থাক, আর কিছু করতে হবে না। শোনেন না, আপনি কোন শাড়িটা পরবেন? মায়ের সাথে বিয়ের শাড়ি, আমার অনেক স্বপ্ন। ইচ্ছে হচ্ছে আজকে আমি শাড়ি পরিয়ে দিয়ে আসি। ইস, শখ কত! কাল থেকে দেখব কত পারেন। প্রতিদিন আমাকে শাড়ি পরিয়ে দিতে হবে। সেটা কোনো ব্যাপার হলো? আমি তো খুব ভালো পারি, কোনো সমস্যা হবে না। আপনি এখনো শুয়ে আছেন কেন? যান, রেডি হয়ে নেন। সময় নেই তো আর বেশি, একদম লেট করবেন না, না হলে পেটাবো ধরে বলে রাখলাম। আচ্ছা বাবা, খাচ্ছি। বলছি যে একটা দাও না। কি দিব? মিষ্টি। পাগল নাকি? এখন কি করে দেব? ফ্রিজে আছে। আর আপনি ফোনের ভেতর দিয়ে কি করে খাবেন? এই মিষ্টি সেই মিষ্টি না। তাহলে? থাক, বুঝতে হবে না। নিজে যখন বুঝতেই চাচ্ছেন না, আমি বাইরে থেকে খেয়ে নেব। অনেকেই তো এসেছে, একজনের কাছে চাইলেই দেবে। ওই ওই ওই, চাইলেই দেবে মানে? কুত্তা, তোর একটাই হচ্ছে না? কত মিষ্টি লাগবে তোর? বিয়েটা হোক, তারপর সেকেন্ডে সেকেন্ডে তোকে মিষ্টি দেব, হয়েছে? আহা, আমি তো ভাজলামও করছি, ও রাগ করে না। অন্য কোনো মেয়ের দিকে তাকালে তোকে ফুটবল বানিয়ে খেলবো। যথাজ্ঞা মহারানী। এই আম্মু ডাকছে, এখন বাইরে রাখছি।
আর শোনেন, কি? লাভ ইউ। আই হেট ইউ। কুত্তা। জানি, এখন রাখছি, রেডি হতে হবে, বাই। হুম। আমি হাসতে হাসতে ফোনটা রেখে বাইরে চলে আসলাম। এদিকে এতক্ষণে ম্যাম লক্ষ্যই করেনি যে পাশে সব বান্ধবীরা হা হয়ে তাকিয়ে আছে। ম্যামের খেয়ালই নেই যে সবাই তাকিয়ে আছে। এতক্ষণ আমার সাথে কথা বলতে বলতে এদিকে খেয়ালই নেই একদম। ম্যাম একটা হাসি দিয়ে ওদের বলল, কিরে তোরা এমন করে তাকিয়ে আছিস কেন? তো কি করব, তুই কথা বলছিস তো বলছিস, বাবা একটু খেয়াল নেই যে আমরা এখানে বসে আছি? মেয়ে একেবারে প্রেমে অন্ধ হয়ে গিয়েছে। আসলে একটু কথা বলছিলাম, আর বুঝতেই তো পারছিস ওর সাথে কথা বললে আর কিছুই মনেই থাকে না। আর দাঁত বের করে হাসতে হবে না, বুঝছি বান্ধবী আমাদের হাবুডুবু খাচ্ছে, বুঝছি। দেখ দেখ লজ্জাও পাচ্ছে। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসলো। বিয়ের আয়োজনে সবাই চলে এসেছে। চারদিকে লোকে গম গম করছে, চারদিকে বিয়ের শব্দ বেজে উঠছে, যেন কোনো বড় সড়ো উৎসবে মেতে উঠেছে সবাই। ইমাকে খুব সুন্দর লাগছে, অপূর্ব। কিছুক্ষণের মাঝে বিয়েটা হয়ে গেল। ইমা ঘোমটা দিয়ে খাটের উপর বসে আছে। এখন আমি রুমে নেই। ম্যামের রাগ হচ্ছে। কতক্ষণ এভাবে বসে থাকতে হবে? এখনো আসছে না কেন? সেই কখন থেকে অপেক্ষা করে বসে আছি। পাগলটা কখন আসবে? মনে হচ্ছে উঠে গিয়ে কান ধরে টেনে নিয়ে আসি। আমি এদিকে বন্ধুদের সাথে গল্প করছি। তো রাফি, শেষ পর্যন্ত বিয়ে তো করেই নিলি। ভাবি কিন্তু তোর সাথে খুব মানিয়েছে। শুনলাম খুব রাগী, দেখিস বাসর রাতে আবার পিটুনি না খেয়ে বসিস। নীল, তোরাও না, এসব বাদ দে। বল, কেমন এনজয় করলি? খুব ভালো। সত্যি বলতে একটা গার্লফ্রেন্ড জুটে গেছে আমার। ওদের কি হয়েছে আমি বলতে পারবো না। হ্যাঁ, তোর তো খালি মেয়েদের পেছনে পড়ে থাকা। দেখিস 2 দিন পর ছ্যাঁকা খেয়ে আবার বাঁকা হয়ে যাবে। এই নিয়ে কতবার ছ্যাঁকা খেলি তুই নিজেও জানিস না। আরে এখন এসব কথা বাদ দে। ভাবি ওদিকে তোর অপেক্ষায় বিদ্ধ হতে চলল। যা যা ভাই, এখন রুমে ঢোক, না হলে দেখা যাবে দেরি হওয়ার কারণে তোকে কাছেও ঘেঁচতে দিত না। সকালে উঠে তারপর আমাদের দোষ দিবি। শালা মজা লাও, তোমাদের বিয়ে হতে দাও, তারপর আমিও দেখাবো। হা হা হা, কিছুই করতে পারবি না রে দোস্ত, কারণ ভাবি থাকবে। এখন আর কথা না বাড়িয়ে ঢোক তো রুমে, যা যা। আরে আরেকটু পর যাই, এত তাড়া কিসের? এই সবাই ধর তো, এভাবে ও শুনবে না। সবাই ধর, ছাগলটাকে এবার হিংসের গুহায় ঢেলে দেই। আরে করছিস কি? যাচ্ছি। কি শুরু করলি? সবাই ধরে এক প্রকার জোর করে রুমে ঢুকিয়ে দিল। আমি ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। দেখলাম ইমা খাটে ঘোমটা দিয়ে বসে আছে। ঘোমটা অনেক বড়। আমি কাছে যেতেই ইমা খাট থেকে নেমে আমাকে সালাম করলো। তারপর গ্লাস ভরা দুধটা আমার দিকে এগিয়ে দিল। আমি দুধটা খেয়ে দেখলাম ইমা আবারও খাটের উপর বসে পড়েছে। আমি বসে পড়লাম ওর পাশে, কিন্তু কি করব কিছুই বুঝতে পারছি না। হঠাৎ মনে হলো জমরের কথা। ওর দেওয়া নুপুরটা আজকে ইমাকে পরিয়ে দেব। ইমা এদিকে অনেক রেগে আছে। আসতে এত সময় লাগে? একবার ঘুমটা ওঠাক, তারপর অনেকগুলো কথা শুনিয়ে দেব। আমাকে একা রেখে বাইরে মজা করে বেড়াচ্ছে। কি হলো, এখনও ঘুমটা কেন উঠলো না? কি করছে ও? এইসব বিষয়ে মনে মনে ভাবছিল। হঠাৎ ইমা দেখলো আমি ওর সামনে এসে একবার নিজের কাছে টেনে নিলাম। কাপড় সরিয়ে একটা নুপুর পরিয়ে দিলাম। কিসের আর রাগ, সব রাগ এক মুহূর্তের মাঝে হারিয়ে গেল। রাগটুকে যেন এক ভালোবাসার রূপ নিতে শুরু করেছে। আমি আস্তে আস্তে ঘুমটা উঠিয়ে ইমার দিকে তাকাতে অবাক হয়ে গেলাম। ইমা কান্না করছে। হঠাৎ ইমার চোখে পানি দেখে বললাম, কি হয়েছে? কান্না করছো কেন? আমি কি ভুল কিছু করে ফেললাম? না। তাহলে আব্বু আম্মুর কথা মনে পড়ছে? সেজন্য না। তাহলে কান্না করছো কেন? এটা সুখের কান্না, তুমি বুঝবে না। এখন থেকে আর কান্না নয়, বুঝলে? আমি তো আছি, সবসময় তোমার পাশে থাকবো। এদিকে আসো। কেন? আমি এখন কিন্তু এসব করব না। আমি একটা ছেলে মানুষ, আর ছেলেরা কখনো জোর করে এসব করে না, বুঝলে? ইসরে, আমার ছেলে মানুষ, এদিকে আসতে বলছি না, পাশে বসো। এই যে বসলাম, তারপর? তোমার বুকে মাথা রাখতে ইচ্ছে করছে খুব। তো মানা করছে কি শুনি? কেউ না, একটু জড়িয়ে ধরো না। রাফি। হ্যাঁ। আমাকে খুব ভালোবাসবে, দেখবে আমি তোমাকে কখনো কষ্ট পেতে দেব না। তোমাকে খুব ভালোবাসি। এই তখন থেকে কি হুম হুম করতেছ? হ্যাঁ। মায়ের খাবা কিন্তু। সরি, মজা করছিলাম। তুমি একটা গল্প বলো তো, আমি শুনবো। আমার অনেক শখ বাসর রাতে বরের কাছ থেকে গল্প শুনবো। কি গল্প? যা বলবে। আচ্ছা শোনো। একবার একটা মেয়ে একটা পথে হেঁটে যাচ্ছিল। পথে তখন কেউ ছিল না, নির্জন রাস্তা।
মেয়েটা প্রতিদিনের রাস্তা দিয়ে একই সময় যেত। ওই দিন হলো এক ঘটনা। যখন মেয়েটা যাচ্ছিল তখন রাস্তায় কেউ ছিল না। মেয়েটার একটু ভয় ভয় করছিল। ঠিক কিছুক্ষণ পর হঠাৎ রাস্তার মাঝে একটা ছেলেকে দেখতে পেল মেয়েটা। ছেলেটাকে দেখতে পেয়ে মেয়েটা চিনতে পারলো। 2 বছর আগে ছেলেটা প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে থাকতো আর ওকে দেখতো। হঠাৎ করে হারিয়ে যায় ছেলেটি। মেয়েটা অনেক খুঁজেছিল কিন্তু আর পায়নি। আজকে হঠাৎ করে দেখে মেয়েটা দৌড়ে আসলো ছেলেটার কাছে। ছেলেটা দাঁড়িয়ে আছে এখানেই। মেয়েটার কাছে আসতে ওকে জড়িয়ে ধরলো। মেয়েটি বলল, এতদিন কোথায় ছিলে? কত খুঁজেছি তোমাকে, কোথায় হারিয়ে গিয়েছিলে? জীবনে প্রতিষ্ঠিত হতে গিয়েছিলাম, জানতাম যদি ভালোবাসো তো অপেক্ষা করবে। বিশ্বাস ছিল আমার তুমি থাকবে আমার অপেক্ষায়। ভালোবাসি তোমাকে, আমিও প্রিয়। তারপর তারা একে অপরকে আপন করে নিল। তাদের নতুন এক জীবন শুরু হলো। কি হলো, কোনো কথা বলছো না যে? ইমা, এই মা, কি হলো? আমি দেখলাম ইমা এতক্ষণে ঘুমিয়ে পড়েছে আমার বুকে। আমি না হেসে আর থাকতে পারলাম না। পাগল একটা, নিজের গল্প শুনতেছি এখন ঘুমিয়ে পড়েছে। থাক, ঘুমাক। সারাদিন অনেক ধকল গেছে, খুব ক্লান্ত হবে। তবে দেখতে বেশ লাগছে। বিয়ের সাজ এখনও জড়িয়ে আছে সারা গায়ে। নতুন এক গল্প শুরু হতে চলেছে প্রিয়। শুধু এক সকালের বাকি। তোমাকে এভাবেই দেখতে চাই আমি। আমার বুকে প্রতিটি রাতে তোমাকে চাই। ইমাকে দেখতে দেখতে আমার চোখ দুটো কখন যে লেগে এসেছে একদম খেয়ালই করিনি। পরদিন সকালে ইমার আগেই ঘুম ভেঙে গেল। দেখলো আমার বুকে শুয়ে আছে। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে আমার কপালে একটা চুমু দিল। তারপর আস্তে করে ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসেই নিজের চুল মুছতে লাগলো। ইমা দুষ্টুমি করে ভেজা চুলের পানি আমার মুখে ছিটিয়ে দিল। কিন্তু আমার ঘুম ভাঙলো না। এটা দেখি ইমা আমার পাশে বসে ভেজা চুলগুলো আমার মুখে ছড়িয়ে দিল। আমি ঘুমের ঘরে অনুভব করলাম অদ্ভুত এক ঘ্রাণ। হঠাৎ করে চোখ খুলে ঘুম ঘুম চোখে খেয়াল করলাম ইমার দিকে। ইমার ভেজা চুলগুলো থেকে ঘ্রাণ আসছে। আমি জেগে উঠতে ইমা উঠে গেল। আমি বসে বসে দেখছি ইমাকে। ইমা জানালা খুলে চুল মুছতে লাগলো। আমি এবার হেসেই দিলাম। পাগলিটা শাড়ি পরতেই শিখলো না এখনো? এভাবে কেউ পরে? হঠাৎ করে আমার নজর পড়ে গেল ইমার ভেজা গলার দিকে। 2-1 ফোঁটা পানি এখনো গড়িয়ে পড়ছে। আস্তে আস্তে করে ইমার পেছনে চলে গেলাম। পেছন থেকে 2 হাত দিয়ে ইমার পেট চেপে ধরলাম। ইমা যেন বিদ্যুতের মতো বড় কোনো শখ খেলো। মুহূর্তের মাঝেই হাত থেকে তোয়ালেটা পড়ে গেল। আবেশে ইমার ঠোঁট কাঁপছে। বুকের স্পন্দন যেন 1000 গুণ বেড়ে গেছে। আমার হাত দুটো নিয়ে ইমা আরও জোরে চেপে ধরলো, যেন 1000টা সুখে হারিয়ে যেতে ইচ্ছে করছে। আমি পেছনের চুলগুলো সরিয়ে দিয়ে ইমার কানের কাছে নাক ডুবিয়ে দিলাম। ইমা ক্রমশ পাগল হয়ে উঠছে। আমার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে একটু দূরে চলে গেল। আমি সেখানে দাঁড়িয়ে আছি। আমার থেকে দূরে এসে যেন থাকতেই পারছে না। আমার দিকে তাকিয়ে মা এক দৌড়ে আমার বুকে লাফিয়ে পড়ল। আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল মা। এক নতুন সকাল আর এক নতুন গল্প তৈরিতে আমরা ব্যস্ত। তো আপনারা দোয়া করবেন এভাবে যেন আমরা সুখে শান্তিতে থাকতে পারি, ভবিষ্যৎটা যেন উজ্জ্বল হয়। দোয়া করবেন সবাই। তো গল্পটি এখানেই শেষ। কেমন হয়েছে গল্পটি কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও নতুন গল্পে। আল্লাহ হাফিজ।